তো দেখ আজকে রেশিও নেক্সট ক্লাসটা করাচ্ছে, নেক্সট ক্লাস কি বলছে এটা লাস্ট, এটাই কনসেপ্ট, আর কিছু নেই রেশিওর, আর কোনো কনসেপ্ট বাকি নেই। সেই কনসেপ্টটার নাম কি দেখ লেখা আছে, দেখ বোর্ডের দিকে দেখা কি লেখা আছে, এটা দেখতে পাচ্ছিস তো কি লেখা আছে, প্রফিটেবিলিটি রেশিও। ব্যাস, লাস্ট রেশিও প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও থেকে আমরা কি জানতে পারি, কোনো একটা কোম্পানি আর্নিং ক্যাপাসিটি জানতে পারি, মানে কোনো কোম্পানির আয় মানে কত টাকা ইনকাম করতে পারে, তার ইনকাম করার ক্যাপাসিটি কি সেটা জানতে পারি প্রফিটেবিলিটি রেশিও থেকে। প্রফিটেবিলিটি প্রফিট আর্নিং ক্যাপাসিটি জানতে পারি। তো দেখ এই দু রকমের রেশিও দেখতে পাচ্ছি আমরা এখানে, কি কি রেশিও প্রফিট রেশিও থেকে, জিপি রেশিও পাবো, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও পাবো, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং কস্ট রেশিও, অপারেটিং এক্সপেন্সেস রেশিও, এই রেশিও গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এইদিকে কি লেখা আছে, এইদিকে লেখা আছে ইনভেস্টমেন্ট অর ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে, ওকে। এবার সবকটা রেশিওর ফর্মুলা পড়বো। স্যার ফর্মুলা মুখস্থ করার কোনো ব্যাপারই না, ফর্মুলাতে দেখতে হবে, ফর্মুলা মনে রাখার টেকনিক শেখাচ্ছি। এটা কি লেখে, গ্রস প্রফিট রেশিও। আমরা প্রফিট বের করি কিসের উপর, একটা কোম্পানি তার প্রফিট কিসের উপর বেস করে তৈরি করে, জানিস প্রফিট কিসের উপর হয়? একটা একটা যে কেউ জানে, যে কেউ জানে বলতে পারে প্রফিট কিসের উপর হয়। আজকে আমি ব্যবসা করছি, ব্যবসার প্রফিট কিসের উপর ডিপেন্ড করবে, সেলের উপর। আজকে তুই ব্যবসা সেল করা বন্ধ করে দিস, সেল যদি না হয় প্রফিট হবে, প্রফিট কিসের উপর ডিপেন্ড করে, প্রফিট সেলের উপর। ফর্মুলা তৈরি হয়ে গেল, ফর্মুলা তৈরি হয়ে গেল, প্রফিট সেলের উপর বেস করে তৈরি হয়। প্রফিট কার উপর বেস করে হয়, সেলের উপর। তাহলে তুই বলছিস স্যার প্রফিট রেশিও কত, আমি যদি বলি প্রফিট রেশিও বের করার ফর্মুলা, স্যার আপনি তো বলেন প্রফিট সেলের উপর হয়, তাহলে যার উপর হয় সে নিচে, আর প্রফিট উপরে, বাস ফর্মুলা শেষ হয়ে গেল। ফর্মুলা প্রফিট বাই সেলস ইনটু কি কোর্স করবো, তাহলে প্রফিট রেশিও, কারণ প্রফিট কার উপর হয়, সেলের উপর হয়, তাই ফর্মুলা প্রফিট বাই সেল। স্যার গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি, প্রফিটের আগে গ্রস বসিত হয়ে গেল। স্যার এরপরে বলে নেট প্রফিট রেশিও, স্যার নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি, আরে সিম্পল ব্যাপার, প্রফিট আগে নেট বসিয়ে হয়ে গেল নেট প্রফিট রেশিও, সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। বলে ফর্মুলা মুখস্থ করা কোন টাফ জিনিস, কোন টাফ না, একদম সিম্পল জিনিস। স্যার অপারেটিং প্রফিট রেশিও বের করা ফর্মুলা, আরে প্রফিটের আগে অপারেটিং বসিয়ে দে, প্রফিটের আগে অপারেটিং বসিয়ে হয়ে গেল অপারেটিং প্রফিট রেশিও। তারপর স্যার স্যার বুঝতে পেরেছি, স্যার অপারেটিং প্রফিট কি করে বের করে, ও এখানে ফর্মুলা দিয়ে দেখতে পাচ্ছিস তো, তোকে দেখাবো, দেখবি অপারেটিং প্রফিট কি করে বের করে, দেখতে দেখাচ্ছি, এদিকটা ভালো করে দেখবি, হ্যাঁ এখানে দেখাচ্ছি। এটা কি ট্রেডিং, এটা ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে কি লিখি ট্রেডিং অ্যাকাউন্টে, এইদিকে সেল লিখি না, এইদিকে সেল লিখি, এইদিকে কি লিখি বল, এইদিকে ক্লোজিং স্টক, তাই না, এইদিকে কি লিখি, এইদিকে ওপেনিং স্টক, এইদিকে লিখি পারচেস, আর ওই স্পেস লিখলাম না, ঠিক আছে, এখানে লিখি জিপি, হয়ে গেল ট্রেডিং হয়ে গেল। পিএল করবো, পিএল, পিএল এই জিপিটা এইদিকে পাঠাতাম, হ্যাঁ কি না বল, হ্যাঁ স্যার পাঠাতেন, ঠিক আছে। তো এইদিকে কি লিখতাম জানিস, এইদিকে কি লিখি জানিস, এইদিকে বলতে পারি কি লিখি জানিস, পিএল এর ডেবিটে কি লিখি না স্যার জানি না, ভুলে গেছি। এইদিকে লিখি হচ্ছে তোর, এদিকে লিখেছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কি লিখি ইনডাইরেক্ট, ফাইনাল অ্যাকাউন্ট করলি কি লিখতি, পিএল এর ডেবিটে কি লিখতি মনে আছে, ইনডাইরেক্ট এক্সপেন্স, জানিস। এবার আমি জিজ্ঞাসা করি বলতো ইনডাইরেক্ট এক্সপেন্সেস ক রকম হয়, জানিস না, আমি বলে করেছি, আমি বলে দিচ্ছি। ইনডাইরেক্ট এক্সপেন্সেস দু রকমের হয়, দু রকমের হয়, কি কি হয় দু রকমের, একটা হয় অপারেটিং এক্সপেন্সেস, আর একটা হয় নন অপারেটিং এক্সপেন্সেস, একটা হয় নন অপারেটিং এক্সপেন্সেস। কনসেপ্টটা বুঝতে পারছিস কি বলতে চাইছি, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, ট্রেডিং তো জানিস। এই জিপিটা এখানে বসালাম, তোরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি পিএল এর ডেবিটে কি থাকতো, পিএল এর ডেবিটে মনে পড়ে, আমি বলি এক একটা করে নাম, স্যার স্যালারি থাকতো, থাকতো তো, রেন্ট থাকতো, ডেপ্রিসিয়েশন থাকতো, ইন্টারেস্ট লোন, এই সমস্ত আইটেম থাকতো না, ওইগুলোকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলে। পিএল এর ডেবিটে যে সমস্ত আইটেম লিখি তাকে বলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ট্রেডিং এর ডেবিটে যে সমস্ত আইটেম লিখি তাকে বলে ডাইরেক্ট এক্সপেন্সেস, পিএল এর ডেবিটে যে সমস্ত আইটেম লিখি তাকে বলে ইনডাইরেক্ট এক্সপেন্স। এবার ইনডাইরেক্ট এক্সপেন্স দু রকমের হয়, একটা হয় অপারেটিং, একটা হয় নন অপারেটিং, একটা হয় অপারেটিং, একটা হয় নন অপারেটিং, একটা হয় অপারেটিং, একটা হয় নন অপারেটিং। স্যার অপারেটিং কাকে বলে, আজকে ধর আমি যে পড়াচ্ছি, তো আমি যদি পড়াই তাহলেই আমার এখানে লাইট ফ্যান জ্বলবে, আমি পড়ানো বন্ধ করে দিই তাহলে এই ঘরে কি লাইট ফ্যান জ্বলবে, বন্ধ হয়ে যাবে। তো একটা তুই দোকান খুলেছিস, তুই দোকান চালু করলে তো দোকানের ভাড়াটা দিতে হবে, দোকান যদি বন্ধ করি দোকান ভাড়া দিতে হবে, দিতে হবে না, তার মানে অপারেটিং কাকে বলে, ব্যবসা করলে যে খরচা হয় তাকে বলে অপারেটিং। নন অপারেটিং কাকে বলে, ব্যবসা বন্ধ করে দিলেও যে খরচা করতে হবে তাকে বলে নন অপারেটিং। স্যার ব্যবসা বন্ধ করে দিলে কি খরচা করতে, তুই ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিলি, ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিলি, ব্যবসা বন্ধ করে দিয়েছিস, তাহলে বল সেই লোন চোকাতে হবে কি হবে না, কি মনে হয়, চোকাতে হবে। তার মানে এটাকে বলে নন অপারেটিং। তাহলে বুঝতে পারলি অপারেটিং কাকে বলে, নন অপারেটিং কাকে বলে, মনে রাখতে হবে, তুই মনে রাখতে না পারলে কিন্তু ছোট ছোট এমসিকিউ আটকে যাবি, মনে রাখতে হবে। তাহলে এখানে আমাকে বলছে তুমি বলো না, আমাকে বলতে হবে অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা, হ্যাঁ পারবো, না বলার কি আছে। অপারেটিং প্রফিট বের করতে গেলে
নন অপারেটিং নিতে নেই। বেশ, অপারেটিং প্রফিট বের করতে গেলে নন অপারেটিং নিতে নেই। আমি তোকে আরো আরো ডিটেলসে বলছি, আরো ডিটেলসে বলছি। বোঝার ক্ষমতা রাখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবি না। বোঝার ক্ষমতা না রাখলে বুঝতে পারবি না। বোঝার ক্ষমতা না রাখলে বুঝতে পারবি না। ভালো করে দেখ, বোঝাচ্ছি। দেখ, প্রথম দিয়ে ধরে ধরে বোঝাচ্ছি, হ্যাঁ। আবার প্রথম দিয়ে বলছি, ট্রেডিং অ্যাকাউন্ট। ভালো করে দেখবি কি বলছি। ট্রেডিং অ্যাকাউন্ট, এইদিকে কি আসে? ওপেনিং স্টক। এইদিকে আসে কি? পারচেস। এইদিকে আসে কি? ওয়েজেস। এইদিকে কি আসে? জিপি। এইদিকে আসে কি? সেলস। এইদিকে আসে কি? ক্লোজিং স্টক। ঠিক আছে, হয়ে গেল, ট্রেডিং হয়ে গেল। এবার পিএল যখন করতাম এটাকে এক্সটেন্ড করতাম। এইদিকে কি লিখতাম জানিস তো? এইদিকে লিখতাম না বাই জিপি, জানিস তো? বাই জিপি লিখতাম। এইদিকে কি লিখতাম? এইদিকে কি লিখতাম? টু দিয়ে। আমি দেখ, আমি পিএল এর ডেবিটে, তোরা ফায়ার করবি, পিএল এর ডেবিটে অনেক আইটেম, সব আইটেম কি এখানে লেখা সম্ভব নয়। তাই জন্য আমি কি লিখলাম শর্টে? ইনডাইরেক্ট। এটা মাথায় রাখবি, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যে সমস্ত আইটেম লিখতাম তাকে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্স। দেখ, ব্যবসায় খরচ দু রকমের হয়, একটা ডাইরেক্ট খরচা হয় আর একটা ইনডাইরেক্ট খরচা হয়। ডাইরেক্ট খরচা যায় ট্রেডিং এ, ইনডাইরেক্ট খরচা যায় পিএল এ। ইনডাইরেক্ট খরচা, তো এখানে লিখলাম কি? টু ইনডাইরেক্ট এক্সপেন্সেস। লিখলাম টু ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, ভালো করে বুঝবি। এবার ইনডাইরেক্ট এক্সপেন্স দু রকমের হয়। একটাকে বলে অপারেটিং এক্সপেন্সেস আর একটাকে বলে নন অপারেটিং এক্সপেন্সেস। বুঝতে পারলি? নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে এই গ্রস প্রফিট থেকে এই ইনডাইরেক্ট খরচা বাদ দিলে তাকে কি বলে জানিস তো? তাকে বলে নেট প্রফিট। বুঝতে পারলি? নেট প্রফিট কাকে বলে? তাহলে কি বললাম বল? গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট খরচা বাদ দিলে তাকে নেট প্রফিট বলে। তো কি নেট প্রফিট বের করতে বলেছে? না স্যার, অপারেটিং প্রফিট বের করতে। স্যার, অপারেটিং প্রফিট কি করে বের করবেন? দেখ, সিম্পল ব্যাপার। অপারেটিং প্রফিট বের করতে গেলে কি নিতে নেই? অপারেটিং প্রফিট বের করতে গেলে এটাকে নিতে নেই। অপারেটিং প্রফিট বের করতে গেলে নন অপারেটিং খরচা নিতে নেই। তাহলে কি করবো? তাহলে কমন সেন্স খাটিয়ে বল দেখি। আচ্ছা স্যার, তার মানে তো আপনি বললেন অপারেটিং প্রফিট বের করতে গেলে নন অপারেটিং নিতে নেই। তাহলে আপনি কাজ করুন গ্রস প্রফিট থেকে আপনি অপারেটিং বাদ দিয়ে দিন, তাহলে অপারেটিং প্রফিট বেরোবে। বল হ্যাঁ কি না? বলতে পারি না? আমি কি বললাম? নেট, আমি কি বললাম? তোকে অপারেটিং প্রফিট বের করতে বলি। অপারেটিং প্রফিট বের করতে গেলে কি নিতে নেই? অপারেটিং প্রফিট বের করার সময় কি নিতে নেই? নন অপারেটিং নিতে নেই। বাকি তো সব নিতে পারবো, তাহলে কি হলো? তুই বল স্যার, এটা নেবেন না, বাদ দিন, এটা নেবেন না। গ্রস প্রফিট থেকে আপনি শুধু অপারেটিং বাদ দিন, তাহলে তো নন অপারেটিং, কি অপারেটিং প্রফিট বেরোবে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস বুঝিসনি? বুঝতে পেরেছিস কি বুঝিসনি? ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? তাই ওরা বলেছে অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা কি? ওরা বলেছে অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা স্যার, গ্রস প্রফিট থেকে যদি আপনি অপারেটিং খরচা বাদ দেন, তাকে বলে অপারেটিং প্রফিট। তোকে পরীক্ষায় খুব বড় অঙ্ক দেবে না, ও তোকে পরীক্ষায় দিয়ে দেবে, আমি তোমাকে গ্রস প্রফিট তোমাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তোমাকে অপারেটিং খরচা বলে দিলাম, তুমি বলো অপারেটিং প্রফিট কত, এরকম ছোট্ট এমসিকিউ দেবে। তাহলে তুই এটা না জানলে করতে পারবি না। তুই মানে কথাটা বুঝতে পারছিস তো? বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা। আমি আবার দেখবো ওখানে কি লেখা আছে, তারপর করবো। তাহলে এইটুকু ক্লিয়ার তো? অ্যাকচুয়ালি অপারেটিং প্রফিট বের করার আরো অনেকগুলো ফর্মুলা আছে, এটা একটা। এইভাবে বের করা যায়, আরো দু তিন রকম আছে ফর্মুলা বের করা। তা আমরা যখন পাবো তখন অবশ্যই বলবো। তাহলে এটা কি হলো বল? এটা কি হলো? এটা হলো অপারেটিং প্রফিট, হয়ে গেল। তাহলে বুঝতে পারলি? দেখ, লেখা আছে গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং খরচা বাদ দিস। আমি যদি তোকে মুখস্থ করা, তুই মুখস্থ করতি, কিন্তু বুঝতে পারলি কিভাবে হলো? মনে রাখার টেকনিকটা দেখ। অপারেটিং রেশিও খুব ইম্পর্টেন্ট। অপারেটিং রেশিও বের করার ফর্মুলা কি? অপারেটিং কস্ট রেশিও বের করার ফর্মুলাটা কি? অপারেটিং এক্সপেন্স রেশিও বের করার ফর্মুলা কি? দেখ, অপারেটিং রেশিও বের করার ফর্মুলা অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। কি লেখা আছে? অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। আচ্ছা, দেখলি এখানে সবকটা ফর্মুলা নিচে সেলই হয়েছে। যে কোনো প্রফিটেবিলিটি রেশিও করতে গেলে সেল দিয়ে ডিভাইড হয়। ঠিক আছে, এটা হচ্ছে অপারেটিং। এটা কি লিখেছে? অপারেটিং রেশিও বের করার ফর্মুলা অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। স্যার, অপারেটিং কস্ট কাকে বলে? অপারেটিং কস্ট কাকে বলে? অপারেটিং কস্ট কাকে বলে? জানিস অপারেটিং কস্ট কাকে বলে? তোকে বলছি অপারেটিং কস্ট কাকে বলে। অপারেটিং কস্ট কাকে বলে? মানে একটা বিজনেস অপারেট করতে গেলে যে খরচা হয় তাকে বলে অপারেটিং কস্ট। বুঝতে পারলি? শুনতে পারলি না নিশ্চয়ই? আমি আবার বলছি, একটা বিজনেস পরিচালনা করতে গেলে যে টাকাটা খরচা হয় তাকে বলে অপারেটিং কস্ট। আজকে ধর আমি মার্কেটে কোনো একটা প্রোডাক্ট বেচছি, তা প্রোডাক্ট বেচার জন্য কি খরচা হয়? আজকে ধর আমার পেনের দোকান,
আমি মার্কেটে পেন বেচছি, তাহলে পেন বেচার জন্য আমার কি খরচা করতে হবে? স্যার পেন কিনতে টাকা লেগেছে। অ্যাকচুয়ালি অপারেটিং কস্ট কাকে বলে জানিস? বলছে অপারেটিং কস্টের মধ্যে দুটো আইটেম থাকে, দুটো আইটেম থাকে। এমসিকিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতে পারে অপারেটিং কস্টের মধ্যে কি কি আইটেম থাকে? দুটো আইটেম থাকে, শোন। একটা থাকে সিওজিএস, কি বললাম? সিওজিএস ফুল ফর্ম মনে আছে? বলতে পারবি? আগের দিন বলছে কস্ট অফ গুডস সোল্ড। স্যার কস্ট অফ গুডস সোল্ড কেন বললেন? আরে তুই যেই গুডসটা বিক্রি করছিস তার কস্ট কত? আমি ধর মার্কেটে গিয়ে পেনগুলো বিক্রি করব, তাহলে পেনগুলো বিক্রি করতে গেলে তোমাকে পেনগুলো কিনতে হয়েছিল, তাহলে পেন কিনতে টাকা পয়সা লেগেছিল তো। আচ্ছা স্যার আপনি পেন পেন কেনেননি, আমি কি কোথায় পেলাম পেনগুলো? পেন তৈরি করেছি, হয় কিনেছি নাই তৈরি করেছি, এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারলি তো? কস্ট অফ গুডস সোল্ড, বুঝতে পারলি? কস্ট অফ গুডস সোল্ড। কারণ অপারেটিং কস্টের মধ্যে কি থাকে? কস্ট অফ গুডস সোল্ড থাকে, আর একটা কি থাকবে বোঝ। আজকে আমি ফোনের ফোন কি পেনের দোকান খুলেছি, পেন বেচছি, তাহলে পেন বেচতে গেলে দোকানে খরচাপাতি হবে তো, দোকান ভাড়া লাগবে, দোকানে স্টাফ কাজ করবে তো স্যালারি দিতে হবে, ওয়ার্কার থাকবে তো ওয়েজেস দিতে হবে, ইলেকট্রিক বিল আসবে, এগুলোকে কি খরচা বলে? এটাকে বলে অপারেটিং খরচা। এটাকে কি বলে? অপারেটিং খরচা। তাহলে কি বললাম? তোকে বল, তোকে যদি কখনো এমসিকিউ তে জিজ্ঞাসা করে বলে অপারেটিং কস্টের মধ্যে কি থাকে, অপারেটিং কস্টের মধ্যে এই দুটোই আইটেম থাকে। এমসিকিউ দিতে পারে, বলবে অপারেটিং কস্ট ইকুয়াল টু, শুনছিস তো, ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস শূন্যস্থান পূরণ। বুঝতে পারলি? বা বলতে পারি যে অপারেটিং কস্ট ইকুয়াল টু অপারেটিং এক্সপেন্সেস, এখানে শূন্যস্থান পূরণ দিতে। বুঝতে পারলি? তাহলে মনে রাখতে হবে। তাহলে কি বললাম? অপারেটিং কস্টের মধ্যে কি থাকে? দুটোই আইটেম থাকে। আমি এই পেনটা ধর মার্কেটে গিয়ে বেচবো, তাহলে আমাকে জানতে হবে পেনটার জন্য, এই পেনটা বেচার জন্য কি খরচ হয়েছে। পেনটা কেনার দাম লেগেছে, কেনার দাম মানে এটাকে মনে করি কস্ট অফ গুডস সোল্ড। আর পেনটা বিক্রি করার জন্য তোর পেনটা তো বিক্রি তো নিচে হাতে হাতে বিক্রি করবি, দোকান ঘর খুলবি, ওই খরচাটা। কি কি বললাম বল? অপারেটিং কস্টের মধ্যে দুটো আইটেম থাকে, কি কি আইটেম মনে রাখতে হবে? কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেস। কখনো কখনো না তোর সঙ্গে একটু গেম খেলবে, অপারেটিং এক্সপেন্স আর একটা নাম হয়, নামটা লিখে দেবে, বিজনেস খরচ, বিজনেস এক্সপেন্সেস, এর আর একটা নাম। ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর কি ছিল বলে? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা একবার দেখে নিবি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা দেখে নি, কি বলেছে? প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে পিবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 100, রিটার্ন অন ইকুইটি, ইকুইটি শেয়ার বাই ইকুইটি হোল্ডার ইনটু 100, এই সমস্ত জিনিস বলে দিয়েছে। আমি এখানে কিছু কিছু কথা লিখেছি, স্টার মেরেছি, কারণ এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বলছে এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক। যারা ইংলিশে জানিস তারা বলতে মানে বুঝতে পারছিস, যারা ইংলিশে পড়িস বা জানিস এই মানে বলতে পারবি। এক্সেস অফ ক্লোজিং স্টক, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি? কে বড়, ক্লোজিং বড় না ওপেনিং বড়? কে বড়? কি মনে হচ্ছে এই লাইনটা পড়ে? কি মনে হচ্ছে? এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক। ঠিক আছে, এবার যদি এখানে যদি বুঝতে না পারিস তাহলে তোর এমসি কখনোই শেষ হয়ে গেল। লাইনের মানে বুঝতে হবে, এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক। এখানে বড় কে? এক্সেস কি বলেছে? ক্লোজিং এক্সেস, মানে ক্লোজিং স্টক বড়, ওপেনিং আছে। তাহলে ছোটবেলায় যখন তুই বিয়োগ করতি, তাহলে বিয়োগফল কি করতি? ওপরে বড় লিখতি নাকি ছোট লিখতি? ওপরে বড় নিচে ছোট, তাহলে এখানে বড় কে বল? ক্লোজিং বড়, ছোট কে? ওপেনিং। সমস্যা আছে? বলে দিলাম, লাইনের মানে বুঝিয়ে দিলাম। এবার উল্টো বলছে এক্সেস অফ ওপেনিং স্টক ওভার ক্লোজিং স্টক, তাহলে কি হবে স্যার? ওপেনিং মাইনাস ক্লোজিং। এগুলো কেন স্যার লেখাচ্ছি? কারণ অঙ্ক করার সময় এরকম লাইন আসবে, অঙ্ক করার সময় লাইনগুলো আসবে, যেটা আমি তোকে আগেই বলেছি। স্যার আর কিছু নেই, আর কোনো গল্প নেই তোদের সঙ্গে, আর কোনো কথা নেই। দেখ এবার ডাইরেক্ট অঙ্কে চলে আসবে, এবার দেখ ডাইরেক্ট অঙ্ক। খুব ভালো করে দেখবি, আমি তোদের বারবার বলছি, আমি ক্লাসে এই অঙ্কগুলো না খুব আইডিয়াল অঙ্ক, বহু বছর আগে এই অঙ্কগুলো সেট করে রেখেছি, বুঝিস তো? খুব সুন্দর অঙ্ক, মানে এইগুলো খুব এত সিলেক্টেড অঙ্ক, যে কোশ্চেন সেট করুক না কেন এই অঙ্কের বাইরে কোশ্চেন সেট করতে পারবে না, মানে এরকম এত সুন্দর সুন্দর অঙ্ক তোলা আছে, খুব সুন্দর অঙ্ক তোলা আছে। যারা টেস্ট পেপার বের করবে তারাও এই অঙ্কগুলোকে অমিট করতে পারবে না, এই কোশ্চেনগুলো এত সুন্দর কোশ্চেন করা আছে। এই কোশ্চেনগুলো তুই সত্যি যতগুলো অঙ্ক করে তুই সুন্দর করে ফেলতে পারিস, তুই রেশিও সময় কনফিডেন্স বিল্ড হয়ে যাবে, আমি তোকে বলছি। এটা তুই তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, ঠিক আছে, বা তার গ্র্যাজুয়েশন হোক, সবাই এই সমস্ত অঙ্কে ফোকাস করতে পারে, মানে এত সুন্দর অঙ্কগুলো সেট করা আছে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখে নিস, ভালো করে দেখিস। দেখ জিপি কত বলছে, কোশ্চেনটা করবো, খাতা খুলবি কিন্তু প্রত্যেক খাতা খুলবি, খাতায় নাম্বার দিবি 37 নাম্বার, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। জিপি বলেছে 25%, ঠিক আছে, এদিক টাকা বুঝতে পারছিস? দেখ জিপিটা কি লিখে, দেখ এখানে কি লিখে পাশে, কার উপর জিপি? সেলস এর উপর। আচ্ছা এবার একটা কোশ্চেন করছি আমি, অনেক অঙ্ক করার সময় তোকে না জিপি বলে দেবে, যেন আগের দিন ছিল জিপি 25% বলে দিল, কিন্তু লিখে দিল না অন সেলস। আমার কথাটা শুনবি, ভালো করে ফোকাস কর, অঙ্ক করাকে ফোকাস কর, এইগুলো অঙ্ক করতে গেলে প্রবলেম গুলো হবে, ক্রিয়েট হবে। জিপি বলেছে 25%, স্যার এখানে তো সেল বলেছে, হ্যাঁ ঠিক বলেছে, কোনো অঙ্কে সেল বলে দেবে, কোনো অঙ্কে কস্ট বলে দেবে, কোনো অঙ্কে কিছুই বলবে না। তাহলে স্যার তখন যদি স্যার এখানে কিছু না বলে 25% জিপি দিয়েছে, কার উপর করবো জিপি? খুব ভাইটাল কোশ্চেন। একবার একটা স্টুডেন্ট কোশ্চেন করেছিল,
স্যার জিপি 25% লিখেছে, স্যার লিখে দেয়নি তো কার উপর করতে হবে, স্যার কার উপর করবো বলতে পারবি? বলতে পারি কোশ্চেনটা কি করলাম, ছোট্ট সিম্পল একটা কোশ্চেন করলাম। যদি কোশ্চেনে শুধু জিপি বলে দেয় আর কোশ্চেন যদি কিছু বলে না দেয় কার উপর করতে, প্রফিট জেনারেলি কার উপর হয়, সেলের উপর হয়। কিছু না বললে সেলের উপর করবে, মনে থাকবে, ভুলে যাস না কিন্তু আবার এইগুলো আবার ভুলে যাস না, ঠিক আছে? জিপি সেলের উপর বলছে 25%, ঠিক আছে, সেলের উপর 25%। কস্ট কত বলছে বল স্যার, কস্ট তো 8 লাখ টাকা বলছে, স্যার কস্ট তো 8 লাখ টাকা বলেছে, ঠিক আছে। সেল কত? ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে কস্ট শিট চ্যাপ্টার করেছিলি, প্রতিটা স্কুলে এই এমসিকিউটা দিয়েছি, প্রতিটা স্কুলে এমসিকিউটা দিয়েছি, ঠিক আছে, প্রতিটা স্কুলে এমসিকিউটা দিয়েছিল, এত সোজা কোশ্চেন। বলছে সেল কত, তো বল বল আমি তেমনি মুখে মুখে আমি বুঝে গেছি অ্যান্সারটা কি হবে, আমি বুঝে গেছি অ্যান্সারটা কি হবে, এবার তোদেরকে বোঝাতে হবে এমসিকিউতে অ্যান্সারটা কি হবে। তো দেখ কি হবে, দেখ। আচ্ছা 37 নম্বর অঙ্ক, ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু অঙ্কটা, 37 নম্বর অঙ্ক। আমি এই অঙ্কটা দুটো মেথডে করাবো, স্যার আমরা কোনটা করো, তোরা দুটোই টুকবি, তারপর তোদের যেটা ভালো লাগবে সেটা করবি, ঠিক আছে, দুটো মেথডে করাবো। তো দেখ, যেটা তোরা যেটা জানিস ছোটবেলায় করেছিস না, আমি কোনো ফর্মুলায় করাবো না, ঐকিক নিয়ম যেটা করালাম আগের দিন, ঐকিক নিয়ম মনে হচ্ছে, বলেছিলাম বাড়িতে একটু দেখে আসিস অঙ্কগুলো, তাহলে তোর সুবিধা হবে। যদি বাড়িতে দেখে আসে তাহলে আজকে আমি করার আগে তোর করে দিতে পারবি, ভালো করে না দেখলে সমস্যা হবে। ফর্মুলা কি ছিল, সেলস বের করার ফর্মুলা কি ছিল স্যার, সেলস বের করার ফর্মুলা সিওজিএস মানে কস্ট প্লাস গ্রস প্রফিট। প্রফিট কত বলেছে স্যার, 25%, কার উপর? প্রফিট 25 বলে কার উপর, স্যার সেলের উপর, সেল হয়ে গেল 100, আর এটা কত তাহলে 75 হয়ে গেল। কি ছিল বুঝতে পেরেছি, এটা না বোঝার কিছু নেই। বল আমার অঙ্কে কি বলেছিল স্যার, কস্ট বলেছিল 8 লাখ, কস্ট 8 লাখ টাকা, কস্ট 8 লাখ টাকা। বল তোকে বের করতে কি বলেছে, প্রফিট বের করতে বলেছে নাকি সেল বের করতে বলেছে? সেল, তো হয়ে গেল। কত হবে স্যার 8 লাখ, বল 8 লাখ বাই কত হবে, কে বলবি, বল বাই কত হবে, 8 লাখ বাই কত হবে বল। আরে এটা বাচ্চাদের করা হয়, বাচ্চারা করে, ঐকিক নিয়ম বাচ্চারা করে, বল 8 লাখ বাই কত হবে, 8 লাখ বাই 100 হবে, ছেড়ে দে পড়াশোনা, 8 লাখ বাই 100, ঐকিক নিয়মটা করলে 8 লাখ বাই 75 হবে। আরে আগের দিন শেখালাম এখানে 8 লাখ কোথায় আছে, 8 লাখ কার সরাসরি আছে, 8 লাখ কার সরাসরি আছে বল, এই 8 লাখের উপরে কি আছে, 75। কোনোদিন ভুলিস না এগুলো, ঐকিক নিয়ম করা ট্রিক্স গুলো বুঝে নে। এখানে 8 লাখ আছে, এই 8 লাখের উপরে কে আছে, 75 আছে, তো সিম্পল ব্যাপার। তাহলে এটা বাই এটা হবে, এইগুলো ভুলিস না, এগুলো তো কোন ক্লাসে করেছিস বল, তোরা 5-6 এ করেছিস, এগুলো ভুলাই নেই কখনো কারো। তাহলে স্যার ক্যালকুলেটর নেই, তাহলে ক্যালকুলেটর নেই, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এটা করলে 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 8 লাখ ইন্টু 4/3, অ্যান্সার 8 লাখ ইন্টু 4/3 মানে 32 লাখকে 3 দিয়ে ভাগ করবো, 32 লাখকে 3 দিয়ে ভাগ করবো, 32 লাখকে 3 দিয়ে ভাগ করবো, 10,66,667, এটা হলো অ্যান্সার শেষ। তোরা দেখ, তোদের বলেছিলাম বাইক দিয়ে করে আসতে, দেখিস তাহলে। ও না না, ওটা বলছি না, আমি বলছি এই অঙ্কটা পুরো গোটা অঙ্ক, ওটা 75 বলে সেটা আমি শুনেছি, সেটা নাই, বলে পুরো গোটা অঙ্ক। বল আগের দিন এরকম অঙ্ক করেছিলাম তো, বল এরকম অঙ্ক করেছিলাম তো আগের দিন, তাহলে এটা তো তোর করা উচিত না, এগুলো করে দেওয়া উচিত, যত নিজে থেকে করবি কনফিডেন্স বিল্ড হবে। আচ্ছা এটা একটা মেথড করালাম তাই তো, আর একটা মেথড শেখাইনি, সেটা আমি আজকে শেখাচ্ছি, দেখ অর দিয়ে, ঠিক আছে তো। দেখিস আমার মনে সেকেন্ড মেথড ভালো লাগলেও লাগতে পারে, ঠিক আছে তো। বল এটা বুঝতে পেরেছিস, এটা বুঝেছিস তো? করাইনি আগের দিন, করা উচিত ছিল তো, কোশ্চেন দেখে তো আমার আগে করে দেওয়া উচিত ছিল না, চেষ্টা করা উচিত ছিল তো। যতক্ষণ না নিজে থেকে চেষ্টা করে ততক্ষণ পরীক্ষা করতে পারবি না, নিজে চেষ্টা করতে হবে। দেখ পরেরটা দেখ, আচ্ছা দেখ শোন, এদিক তাকাবি, পরের দিকে তাকাবি, হ্যাঁ, একটা কস্ট আর একটা সেল, ঠিক আছে, মনে পড়ে 11-এ করাছিলাম একটা মেথড। আমাকে বল অঙ্কে প্রফিট কত পার্সেন্ট বলেছিল, 25, কার উপর বলেছিল, সেলের উপর, তাই তো। তাহলে এখানে 25 লিখতে পারি, বল না আমাকে, বল না এখানে কি লিখতে পারি 25, স্যার এখানেই তো লিখবো, বল সেল বলেছিল, তাহলে 25%কে ছোট করলে 1/4 বলা যায়, বল না হ্যাঁ কিনা, বলতে পারি। ভাবছিস নাকি 25%কে 1/4 বলা যায়, 25কে 100 দিয়ে ভাগ করলে 4ই তো হয়, 1/4 হয়, ঠিক আছে। তাহলে বলবি কষ্টের উপর কত হবে, এই দে ওই বুঝে গেছিস ফটাফট, আমি বলার আগে বলে দিন, কি বুঝেছিস তো, 1/3 কি করে বলতে হবে, সবাই বলে গেছে 1/3। তাহলে সেলের উপর যা হয় কষ্টের উপর তার কত হয়, 1/3 হয়। এখন তুই আমাকে জিজ্ঞাসা করতে স্যার কি করে 1/3 হয়, আমাকে একটু বলবেন, আমি ভুলে গেছি, কারণ পরীক্ষার হলে 25% নাও থাকতে পারে, পরীক্ষা হলে তো 25% জায়গায় যখন 16% দিয়ে দিল তখন কি করবো, কোশ্চেন হতে পারে তো মনের মধ্যে, অনেকের মনে কোশ্চেন হলো স্যার আপনি কি করে বুঝলেন 25 দেবে, যদি পরীক্ষা 16% দেয় তখন কি করে করবো, তখন কথা হবে 16% দিলে, ও তখন তো একটু আটকে যাবো। বলতে পারি 16% হলে কি হবে, ধর এখানে লিখছি দেখ, এখানে সেল এখানে কস্ট, সেলের উপর ধর বললো 16%, মানে 16% মানে 16/100, তাহলে কষ্টের উপর কত হবে জানিস, বলতে পারবি কত, বল। এখানে 16 হলে এখানেও 16,
নিচে কত হবে? যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে তখন কি করবো? বিয়োগ করবো। তার মানে এই 100 থেকে 16 বাদ দিলে কত হয়? 84। ভুলবি না তো? পরীক্ষাতে মনে রাখতে পারবি তো? এটা কি বললাম মনে রাখিস কিন্তু, দেখ কি বললাম, টেকনিকটা শিখে যান, কারণ পরীক্ষাতে পার্সেন্টেজ ঘুরিয়েও দিতে পারে। বুঝতে পারলি নাকি? অনেকে তো দেখ সিলেক্টেড পার্সেন্টেজ থাকে, সময় মুখস্থ করে ফেলতে পারে, কিন্তু একটা এরকম পার্সেন্ট 16% তুই করবি কি করে? টেকনিকটা দেখলি কিভাবে করলাম, নাকি বুঝতে পারলি না? আচ্ছা, আশা করি বুঝতে পেরে গেছিস, আর সময় নষ্ট করে লাভ নেই। দেখ তাহলে 1/4 বল। তাহলে বল তোর অঙ্কে সেল কত ছিল বলতো? সেল কত ছিল খাতায় লিখলি? দেখ সেল কত ছিল? 8 লাখ, তাই তো? তাহলে 8 লাখ সেল ছিল। আমি প্রফিট বলতে পারি? প্রফিট কত হবে স্যার? প্রফিট কত হবে স্যার? প্রফিট আপনি করুন 8 লাখ ইন্টু 8 লাখ ইন্টু 1/4। আমি কোশ্চেনটা একদিন দেখি তো, তারপর ঠিক দেখছি আমি, কোশ্চেন ঠিক দেখা হচ্ছে, কোশ্চেন হ্যাঁ ঠিকই আছে, দেখে নিয়েছি। 8 লাখ ইন্টু 1/4 কত হচ্ছে? 2 লাখ টাকা। 8 লাখ ইন্টু 1/4 2 লাখ টাকা, প্রফিট 2 লাখ টাকা। তাহলে তোর সেল কত হচ্ছে এখানে বল? সেলস সেলস কত? 10 লাখ টাকা নাকি রে? সেল তো 10 লাখ টাকা নাকি? নাকি সেল কত ছিল? হ্যাঁ সেল তো 10 লাখ টাকাই হবে, সেল তো 10 লাখ টাকা, তাই না? সেল 10 লাখ টাকা, সেল বের করবো নাকি? কষ্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয়। কস্ট তো 8 লাখ টাকা দিয়েছে, কস্ট তো 8 লাখ টাকা দিয়েছে, আর প্রফিট কত? 2 লাখ টাকা, তাহলে সেল কত? 10 লাখ টাকা না? তাহলে কত বলবো? 8 লাখ প্লাস 2 লাখ ইকুয়াল টু 10 লাখ, নাকি না? বল আগের মেথডটাও করলি, এই মেথড করলি, এটা 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 কি টাফ লেগেছে নাকি? এটা টাফ লেগেছে? বুঝতে পেরেছি? এটা এটা করতে একটু কম সময় লাগে, আমার মনে হয় এটা করতে কম সময় লাগে, মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে কম সময় লাগবে এটা। ঠিক আছে তো? এবার দেখে নিবি, তুই যদি এটা ভালো করে প্র্যাকটিস তুই এটা করে ফেলবি। ঠিক আছে তো? এটা 10 লাখ হয়ে গেল। আমার মনে হয় উপরের মেথডটা কিছু ভুল হয়েছে। উপরের মেথডটা মনে হচ্ছে কোনো ক্যালকুলেশন যোগ বিয়োগ কিছু একটা ভুল হয়েছে, তাও না? উপরের অ্যান্সার এটা বেরোলো, এটার অ্যান্সার এটা বেরোলো, কেন? দুটোর অ্যান্সার তো একই বেরোতে হবে, তাই তো? তো দেখি সবার টাকা হয়েছে, একটু চেক করি, হ্যাঁ চেক করি উপরটা, দেখি তো কি বলেছিল। সেলস প্রফিট বলেছিল, প্রফিট বলেছিল কত? প্রফিট বলেছিল 25%, কার উপর? সেলের উপর, সেলের উপর প্রফিট 25 মানে 75। তাহলে 8 লাখ বাই 75 ইন্টু 100। ওপরটা ভুল হয়নি, ওপরটা ঠিক আছে, নিচেরটা ভুল হয়েছে। কারণ দেখ আমি এটাই বারবার করে দেখতে চাইছিলাম, আমার অঙ্কে 8 লাখ টাকা কি ছিল? 8 লাখ টাকাটা কি ছিল? সেল ছিল। 8 লাখ টাকা কি ছিল বল অঙ্কে? হ্যাঁ কস্ট ছিল, ওইটাই ভুল হয়েছে, ওইটাই ভুল হয়েছে। দেখ বারবার করে পাতা উল্টাইনি, দেখ এখানে দেখ কোশ্চেনে দেখ, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ অঙ্কে 8 লাখ টাকা কস্ট ছিল, তাই না? তাহলে কস্টের উপর কত নেওয়া আছে? কস্টের উপর 1/3, ওইটা মিস্টেক করেছি। ওইটা পাতা ওলাই বারবার করে পাতা উল্টাতে হতো, এটা দেখা হয়নি, এটা সরি মিস্টেক হয়ে গেছে জায়গাটা। এটা 1/4 জায়গায় 1/3 হবে, এইটা মিস্টেক হচ্ছে। 8 লাখের 1/3 হবে, এইটা মিস্টেক হচ্ছে। এটা আমি দেখছিলাম কি একটা মিস্টেক, দুটো অ্যান্সার সেম হতে হবে, দুটোর অ্যান্সার সেম হতে হবে। 8 লাখকে 3 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 2,66,667। তাহলে কত হচ্ছে? 8 লাখ প্লাস 2,66,667 কত হচ্ছে স্যার? 10,66,667। এবার ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা। ঠিক আছে, ভালো অঙ্ক, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক, এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি অঙ্কটা? ডাউট নেই, আমাদের আমাদের দেখতে ভুল হয়েছে, দেখিনি, আমি খেয়াল করিনি ব্যাপারটা। অঙ্কে যে 8 লাখ টাকা কস্ট বলেছে ওটা খেয়াল না করে সেল দেখে নিয়েছি, ওটাই ভুল হয়েছিল, ওটা ভুল হয়েছিল। অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে, মিলে গেছে। প্রত্যেককে বলছি বাড়িতে অঙ্কগুলো দেখিস কিন্তু। আর যে ধর আজকে যে এই ক্লাসে 4 নম্বর ক্লাসে ফার্স্ট ক্লাস হয়েছে, বুঝিস তো তুই, তোর কিন্তু আগে এই অঙ্ক না, তোর উচিত প্রথম থেকে করা, নাহলে বুঝতে পারবি না। সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে দেখ 37 অঙ্কটা হয়ে গেল, 38 করবো, দেখি না নিজেই পারবি। এবার তো এটা নিজে নিজে কর, এটা আমার সামনে নিজে নিজে কর, ভুল হোক কিন্তু নিজে নিজে কর। আমার কথা বুঝতে পারছিস তো? ভুল হোক কিন্তু নিজে নিজে কর। পর কি বলেছে এখন বল, বল এই অঙ্কটা কোন মেথডে করতে চাইছিস তোরা? প্রথম মেথডে করছিস না সেকেন্ড মেথডে করবি? বল কোন মেথডে করবি বল? সেকেন্ড মেথডে করবি, তাই তো? সেকেন্ড মেথড করে দেখ না, ভালো লাগবে সেকেন্ড মেথডটা। কি বলেছে? প্রফিট বলেছে কত? এত পার্সেন্ট, এত পার্সেন্ট অন কস্ট। আচ্ছা আমি ক্লাসে বহুবার বলেছি, বহুদিন ধরে পড়াচ্ছি, এই পার্সেন্টেজটাকে অ্যাকাউন্টেন্সের ভাষায় কত বলে জানিস? বলতে পারবি? শিখিয়েছিল, মনে আছে কারণ? মনে আছে? 33.33% কত বলে? 25কে যেমন 1/4 বলে, 20কে যেমন 1/5 বলে, 50কে যেমন 1/2 বলে, তাহলে এটাকে কত বলে? একের কত? আরে ব্রেনে কি আছে বলতে, এটাকে 1/3 বলে।
এগুলো স্যার কি করে 1/3 বলে বল, এটাও শেখাতে হবে, এটাকে কি করে 1/3 বলে, দেখ এটাকে 1/3 কি করে বলে, এই দেখ 33.33%, হ্যাঁ কি না, তাই তো। আমি এটাকে কি বললাম, আমি এটাকে বললাম 1/3, আমি এটাকে বলছি 1/3, তাই তো। এটাকে একটু ভাঙি না, অ্যাকচুয়ালি কি হয় জানিস, এটা 33, এটাই তো বলে, এটাকে তো এটাই হয় জানিস, এটা জানিস এটাকে এটাই বলে। তাহলে এটাকে ছোটবেলায় গুণ করেছিলেন কি করতি স্যার, কোথায় গেল পেন, 33-এর সাথে এটার সাথে এটা কি করতাম, গুণ করতাম, করে যেটা বেরো তার সাথে একটা কি করতাম বল, যোগ করতাম, তাহলে কত হচ্ছে, 100 হতো, 100-কে 3 হতো, একশোকে 3 হতো। এখানে পার্সেন্টেজ মানে কি স্যার জানি না, 25% মানে কি লিখতি বল, 25/100 লিখতি, মানে পার্সেন্টেজ থাকবে মানে 100-র নিচে চলে আসতো, তাহলে এই পার্সেন্ট মানে নিচে 100 চলে আসবে বল, হ্যাঁ 100 কেটে যাচ্ছে, তাহলে কত রইলো, 1/3 হলো, প্রমাণ হলো। 33 1/3% কে 1/3 বলে, বুঝতে পারলি কি বললাম, জেনে রাখতে হবে, এগুলো তো কমন জিনিস, এই জানিস না। এই দেখ প্রফিট বলেছে কত, 1/3, কার উপর, কষ্টের উপর, কষ্টের উপর 1/3 বলেছে, কষ্টের উপর 1/3। সেল বলেছে 1 লাখ টাকা, বলছে কষ্ট কত, সেল বলেছে 1 লাখ টাকা, কষ্ট কত। কিছু কিছু স্টুডেন্ট ও রাফই করবে না, ও ডাইরেক্ট এই কোশ্চেন থেকে মুখে মুখে অ্যান্সার করে দেবে, মানে ডাইরেক্ট টিক মেরে দেবে, কারণ কি বুঝতে পারছিস তো, এটা কখন তারা কারা কখন পারবে, তোর প্র্যাকটিস লেভেল যত ভালো থাকবে। স্যার মুখে মুখে দেখবি, দেখ মুখে মুখে দেখ, টেকনিকটা দেখে নে, মুখে মুখে দেখ, প্রফিট কত বল, এটা বল, প্রফিট মুখে মুখে কত ছিল, 1/3, কার উপর 1/3 বলেছে, কষ্টের উপর। এখানে টাকাটা কি দিয়েছে, কস্ট দিয়েছে না সেল দিয়েছে, তাহলে কষ্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয় বল বল, 1/4, তাহলে 1/4 সেলের উপর 1/4 মানে 1 লাখের 1/4 করলে কত হয়, 25,000 টাকা, তাহলে প্রফিট কত বেরিয়ে গেল, 25,000 টাকা, প্রফিট 25, সেল কত বল, 1 লাখ, তাহলে 1 লাখ টাকা সেল, প্রফিট 25,000, তাহলে কস্ট কত হবে, 75,000, 75,000 সেল বেশি হয়, 1 লাখ টাকা সেল দিয়েছে আর প্রফিট 25,000, তাহলে কস্ট বেশি হয় না সেল বেশি হয় বল, সেল, তাহলে কি হলো, মাইনাস হয়ে গেল, অ্যান্সার 75,000, মানে বুঝতে পারলি আমি মুখোমুখি করলাম। এইটা তুই কখন করতে পারবি জানিস, কখন করতে পারবি, যখন তোর প্র্যাকটিস লেভেলটা খুব ভালো থাকবে, তোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে, কারণ তুই তোর তো পরীক্ষা ক্যালকুলেটর এলাও নেই, তোকে মাথায় রাখতে হবে, কিন্তু প্রচুর সময় খেয়ে নেবে কিন্তু অঙ্কগুলো করতে গেলে, তাহলে তোকে কিন্তু প্র্যাকটিস লেভেল না বাড়ালে কিন্তু করতে পারবি না, বারবার বলি প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষায় কিন্তু ডুবে যাবে, কিন্তু বলে দিলাম, বারবার বলছি ডুবে যাবে, প্র্যাকটিস তোকে বাড়াতে হবে, বাড়িতে প্র্যাকটিস করবি, খাতা পেন্সিল নিবি, এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবি, ক্যালকুলেশন, ফোন আর ক্যালকুলেটর এলাও করবি না, মানে বাড়িতে করবি না, রাফ করে করে দেখবি, এবং যত পারবি যত শর্টে রাফ করা যায়, আমি কথা বুঝতে পারলি, শর্টে, কারণ পরীক্ষা হলে তুই এত লিখলেই করতে পারবি না তো, কি বললাম বুঝতে পারলি তো, যত শর্টে করা যায়, কারণ ওটা ছিল 11, এটা যে বোর্ড এক্সাম, কিন্তু মাথায় রাখবি, তোকে এখানে অনেক সমস্যা ফেস করতে হবে, দেখবি কত রকমের সমস্যা ফেস করতে হবে পরীক্ষার হলে ঢুকে, প্রচুর সমস্যা ফেস করতে হবে, পরীক্ষা তো, এই পরীক্ষার কথা পরে বললাম, এছাড়াও অনেক সমস্যা ফেস করতে হবে, বুঝতে পারলি, 11-এ স্কুল ছিল, এটা বাইরের স্কুল, তোর সঙ্গে প্রতিদিন ডিস্টার্ব করতে থাকবে, ঠিক আছে তো, সুতরাং এইগুলো কিন্তু ভালো করে আগে প্র্যাকটিস করে যাবি, আগের বার বহু স্টুডেন্টের প্রবলেম হয়েছিল, কিন্তু নাম লিখতে যাবি, নাম লিখতে গিয়ে ভুল হয়ে গেল, ব্যাস ওখানে তো খাতা আটকে গেল, খুব তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি। যাই হোক, এটা বলছি কি বললাম, কস্ট, এটা সেল, কস্ট আর সেল বল, প্রফিট কত বলছি, এত পার্সেন্ট কস্টের উপর, 33, কত, একবার 1/3 বলে দিই বল, সময় বাঁচিয়ে দিই, 1/3, কষ্ট উপর 1/3 হলে সেলের উপর কত হয় স্যার, 1/4, আচ্ছা স্যার সেল কত বলেছিল বল, সেল কত বলেছে স্যার, সেল তো বলেছিল স্যার 1 লাখ টাকা, সেল বলেছিল 1 লাখ টাকা, স্যার ডাইরেক্ট প্রফিট লিখে দিই, প্রফিট, ডাইরেক্ট প্রফিট, অত লিখবো কেন, 1 লাখ টাকার উপর 1/4, 1 লাখের উপর 1/4 মানে 25,000 টাকা প্রফিট, তাহলে আমাকে বের করতে হবে স্যার কস্ট, বের করছি কস্ট, কস্ট কত হবে স্যার, স্যার কস্ট, স্যার 1 লাখ টাকা থেকে আপনি 25,000 টাকা বাদ দিয়ে দিন, তাহলে কত হলো স্যার, 75,000 টাকা, হ্যাঁ কি না, বুঝেছিস তো, বুঝতে পেরেছিস তো, স্যার লিখে লিখে করলেন না, আরে কাকে দেখাতে হবে, লিখে লিখে করে কিছু করার দরকার নেই, তোর তো এমসিকিউ, তুই বুঝতে পারলেই হলো, বল বুঝতে পেরেছিস তো কি বললাম, নাকি লিখে দেবো বল, লিখতে হবে না তো, বুঝতে পারছিস তো, দেখিস কিন্তু 37 নম্বর অঙ্ক তো, আচ্ছা 38, 39 নম্বর অঙ্ক, 39, 39 হলো, সবার টাকা কমপ্লিট, সময় নষ্ট না করে আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি, 39 কি বলি, দেখ দেখ দেখি অঙ্কটা পারা যাবে কিনা, এটা একটু ভালো অঙ্ক দিয়েছে, এটা একটু তোকে রাফ করতে হবে, কিছু করার নেই, একটু বড় অঙ্ক, সেল বলেছে 8,20,000, সেলস রিটার্ন বলেছে 10,000 টাকা, ঠিক আছে তো,
তাহলে আমি না একটু একটু রাফ গুলো করি, এখানে লিখি। ওরা বলেছে সেলস কত বলেছে, সেলস বলেছে 8,20,000, সেলস বলেছে 8,20,000, ঠিক আছে। আর এখান থেকে আমার সঙ্গে লিখতে পারিস তোরা মাইনাস দিয়ে লেখ সেলস রিটার্ন, মাইনাস দিয়ে লেখ সেলস রিটার্ন কত 10,000, বাদ দিয়ে কত হলো 8,10,000, এটাকে বলা হয় নেট সেলস, এটাকে বলা হয় কি নেট সেলস। স্যার এটা কেন হলো ভালো করে বোঝ। আমরা যখন মানে করবো না অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসে নেট সেল নিতে হয়, বুঝতে পারলি তো, নেট সেল নিয়ে কাজ করতে হয়, শুধু সেল না, মানে এই সেলটা নেবো না, সবসময় নেট সেল নিতে হবে, রিটার্নটা বাদ দেওয়ার পরটা নিতে হয়। নেট সেল কত হচ্ছে 8,10,000, নেট সেল কত হলো বলো 8,10,000, ক্লিয়ার, টোকা কমপ্লিট। আমি কোশ্চেন দেখছি, কোশ্চেন দেখছি কি বলেছে স্যার কোশ্চেন, সিওজিএস বলেছে 5,20,000, সিওজিএস বলেছে কত 5,20,000, লিখি সিওজিএস, এখানে পাশে লিখি সিওজিএস, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে 5,20,000, কস্ট অফ গুডস সোল্ড 5,20,000 টাকা বলে। আর কি বলেছে, আরে কস্ট অফ গুডস সোল্ড 5,20,000, অপারেটিং এক্সপেন্স বলেছে 2,00,000 নয়, অপারেটিং এক্সপেন্স বলে 2,00,000 নয়, আগের অঙ্কে ছিল বোঝাচ্ছিলাম তোকে, অপারেটিং এক্সপেন্স বলেছে কত 2,00,000 নয়, অপারেটিং এক্সপেন্স বলেছে 2,00,000 নয়, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট কি বলেছে স্যার, ইন্টারেস্ট অন লোন মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 40,500, স্যার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 40,500। আচ্ছা আমি তোদেরকে জিজ্ঞাসা করছি, তোদের শর্ট টার্ম মেমোরি না লং টার্ম মেমোরি, এখনই অ্যান্সার বেরিয়ে যাবে। একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, অলরেডি বলেছি, আজকেই বলেছি, বল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটা কি অপারেটিং এক্সপেন্সেস নাকি নন অপারেটিং, আমি আর কিছু বললাম, দুটো অপশন বললাম 50-50, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অপারেটিং এক্সপেন্সেস নাকি নন অপারেটিং এক্সপেন্সেস, বল এটা কি অপারেটিং খরচ নাকি নন অপারেটিং খরচ, বল, হ্যাঁ বল, নন অপারেটিং খরচ। আচ্ছা নন অপারেটিং খরচ, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মানে আমি জানিস, ডিবেঞ্চার মানে জানিস, ডিবেঞ্চার মানে কি লোন, তা লোন নিলে লোনের উপর ইন্টারেস্ট দিতে, আমি কি বললাম লোনের উপর ইন্টারেস্ট দেওয়াটা এটা কি খরচ বলেছিলাম, অপারেটিং বলেছিলাম না নন অপারেটিং বলেছিলাম, তো মনে রাখতে হবে তোকে, তুমি পাশে লিখে দেবে নাকি, মনে রাখতে হবে এগুলো, নন অপারেটিং খরচ এটা, ঠিক আছে তো। আচ্ছা দেখ তারপর কি বলেছে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রফিট অন সেল অফ ফিক্সড, দেখ কি লিখেছে স্যার, প্রফিট অন সেল অফ ফিক্সড, লাইনের মানে বুঝতে পেরেছিস, এই লাইনটার মানে বুঝতে পেরেছিস, এই লাইনটার মানে বুঝতে পেরেছিস, এই লাইনটার মানে বুঝতে পেরেছিস, এই যে ফিক্সড অ্যাসেট ছিল, ফিক্সড অ্যাসেট ছিল, ফিক্সড অ্যাসেট বিক্রি করে লাভ হয়েছে 81,000 টাকা, ব্যাস হয়ে গেল, এখানে লিখবো 81,000 টাকা, ফিক্সড অ্যাসেট বিক্রি করে লাভ হয়েছে 81,000 টাকা। কি বের করতে বলছে তোকে স্যার, আমাকে বের করতে বলেছে নেট প্রফিট রেশিও, আমাকে বের করতে বলছে নেট প্রফিট রেশিও, বল বল দেখি কোয়েল, নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি শিখিয়েছি, শিখিয়েছি বুঝিয়েছি, হ্যাঁ নেট প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100, নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, ব্যাস হয়ে গেল। দেখ তো অঙ্কে সেল দিয়েছে কিনা, সেলস, সেল কত দিয়ে বল, সেল কত দিয়ে পুরো দেখ, দেখ বোর্ড থেকে দেখা সেল কত দিয়েছে, বল সেল কত লিখবো, সেল কত লিখবো, সেল এই টাকাটা লিখবো নাকি এই টাকাটা লিখবো, কোনটা লেখা হবে, 8,10,000, মনে রাখবি ভুলিস না কিন্তু, সেল বলতে নেট সেলকে বোঝায়, 8,10,000 ইনটু 100। স্যার প্রফিট বল, পারবি নাকি আমি সাহায্য করবো, আচ্ছা আমি সাহায্য করি, প্রথম অঙ্ক আমি সাহায্য করছি, নেট প্রফিট বের করার ফর্মুলা, নেট প্রফিট বের করার ফর্মুলা কিভাবে দেখাবো তোকে, বল কিভাবে দেখাবো, দেখ এদিক দেখা, এটা স্যার কি করছেন, এটা কি করলেন, এটা স্যার প্রফিট অ্যান্ড লস খুলছি, প্রফিট অ্যান্ড লস, আরে প্রফিট, নেট প্রফিট কোথা থেকে বেরোয়, নেট প্রফিট কোথা থেকে বেরোয়, নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বেরোয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই প্রফিট অ্যান্ড লস খুললাম। আচ্ছা বল প্রফিট অ্যান্ড লস দেখেছিস তো, এমনি চোখের সামনে দেখেছিস তো, প্রফিট অ্যান্ড লসে এই ক্রেডিট দিকে কি লিখতে হবে মনে আছে, কিছুক্ষণ আগেই দেখালাম, এই তো ভুলে গেলে চলবে, আমি শেখাবো কি করে বল, হ্যাঁ বল গ্রস প্রফিট, গ্রস প্রফিট, গ্রস প্রফিট করেছিস তো তোরা, আরে এমন তো না যে করিসনি, প্রচুর করেছিস, প্রচুর করেছিস, এখানে লিখতাম কি গ্রস প্রফিট, তাই দেখা কি না স্যার লিখতাম গ্রস প্রফিট, এদিকে কি লেখা যায় বল, অপারেটিং খরচা, কিছুক্ষণ আগেই তোকে দেখালাম, কিছুক্ষণ ওকে আগেই তোকে আজকে দেখালাম, অপারেটিং এক্সপেন্সেস কোন অ্যাকাউন্টে লিখতে হয়, এই মতো দেখালাম, দেখাবো অপারেটিং, হ্যাঁ হ্যাঁ প্রফিট অ্যান্ড লসের ডেবিটে, তুই মনে রাখতে পারিস না কেন বলতো, এত কি ব্রেনের মধ্যে কি আছে মনে রাখতে পারিস না, বাড়িতে গিয়ে বলবি বাবা আমাকে বলি ব্রেনলিয়া খাওয়াতে, যদি মনে রাখতে পারিস, এখানেই তো পড়ালাম বলে মনে ভুলে যাস, ভুলে যাই, এখন যদি বলি ওই ইনস্টাগ্রামে ওই ভিডিওটা দেখেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি, মনে পড়ে যাবে, মনে রাখতে পারেন এগুলো, অপারেটিং খরচা কি, অপারেটিং খরচা এই যে অপারেটিং এক্সপেন্সেস, এই মতো দেখালাম, দেখ এই দেখ কোথায় গেল, এই দেখ, এই দেখ ভালো করে দেখ কোথায় লেখা ছিল, এই দেখ এটা কি অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, আর এটা কি ছিল, এটা পিএল অ্যাকাউন্ট, তো পিএল অ্যাকাউন্টে কি ছিল, অপারেটিং কোথায় লিখেছিলাম, ডেবিটে লিখেছিলাম না, তো মনে রাখতে হবে তো তোকে, তোকে মনে রাখতে হবে, না মনে রাখলে করবি কি করে, তাহলে কি লিখবো, অপারেটিং এক্সপেন্স, ডেবিটে লিখবো, এখানে লিখবো অপারেটিং এক্সপেন্সেস, কত ছিল অপারেটিং এক্সপেন্স দেখ খোঁজ,
2,09,000, 2,09,000 অপারেটিং এক্সপেন্স, দেখ 2,09,000। আর কি ছিল লেখা? ওর মনে হচ্ছে লেখা ছিল নন অপারেটিং লেখা ছিল। এইমাত্র আমি জিজ্ঞাসা করলাম, তোরা আমাকে কেউ কেউ অ্যান্সার দিলি যে স্যার এটা নন অপারেটিং বলেছিল না, এটা নন অপারেটিং 40,500। তাহলে কি লিখবো এখানে? 40,500, এটা 40,500। ঠিক আছে, হলো। তার মানে কি হলো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এইদিকে থাকবে গ্রস প্রফিট, আর এইদিকে থাকে কি অপারেটিং, থাকে নন অপারেটিং। ক্লিয়ার? আর একটা কি লেখা ছিল স্যার? লেখা ছিল ফিক্স অ্যাসেট বেচে লাভ হয়েছে 81,000 টাকা। আচ্ছা বল, আচ্ছা বল, এমনি চেষ্টা কর না, মানে বোঝার চেষ্টা কর। ফিক্স অ্যাসেট বেচে লাভ হলে এটা কি ইনকাম না খরচ? কি মনে হয় বল? ফিক্স অ্যাসেট বেচে লাভ হয়ে এটা ইনকাম না খরচ? ইনকাম। এত কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা কর। অ্যাসেট বেচে লাভ হয়েছে, আরে লাভ হলে কোথায় খরচা হয়? লাভ হলে তো ইনকামই হয়। তো ইনকাম কোন দিক বসে? করেছিস তো, ইনকাম কোন দিক বসবে? এই দিক বসবে নাকি এই দিক বসবে? কি মনে হয়? এই দিকে বসবে। তাহলে কত টাকা ছিল বল? কত টাকা ছিল অঙ্কে? অঙ্ক কত টাকা? স্যার স্যার 81,000 টাকা না রে? 81,000 টাকা ছিল কোশ্চেনে। 81,000 টাকা ছিল। হ্যাঁ 81,000 টাকা ছিল, 81,000 টাকা। তাহলে কোথায় বসবে? দেখ 81,000 টাকা, দেখ এখানে বসলো, এখানে বসলো 81,000 টাকা। ওই যে নতুন যে ওই প্রফিটটা হলো, আমি লিখলাম না, মানে বুঝতে পারছিস? আমার তো লিখে দেখাতে হবে, জাস্ট তুই প্যাটার্নটা ফলো কর। এই বুঝতে পারছিস তো? বাড়িতে যখন করবি না রাফ, তুই না বুঝতে অসুবিধা হলে তুই একটা টি ফর্মে করে নিলি, রাফ করে নি, তারপর তুই করে নি। বোঝা গেল? স্যার সবই তো হয়ে গেছে, বল এখানে কি বেরোতো ব্যালেন্স করে? নেট প্রফিট বেরোতো, হ্যাঁ কি না? নেট প্রফিট বেরোতো শুধু। স্যার স্যার সবই বেরিয়ে যাবে, সত্যি স্যার বেরিয়ে যাবে, শুধু আপনি এখানে গ্রস প্রফিট বলে দিন না, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? গ্রস প্রফিট লিখেছি আমি এখনো, লিখেছি এখনো। এবার দেখি তোদেরকে আমি জিজ্ঞাসা করছি, এই অ্যান্সারটা আমাকে একটু বলে দে। এই অ্যান্সারটা, এই যে কোশ্চেনটা দেখে বল গ্রস প্রফিট আছে এখানে, গ্রস প্রফিট কত হবে? কোশ্চেনটা দেখে বল দেখি। এই যে লেখা আছে এখানে, এই ফিগার গুলো দেখে বল গ্রস প্রফিট কত হতে পারে? কি মনে হচ্ছে গ্রস প্রফিট? গ্রস প্রফিট বলতে পারবি? পারবি? চেষ্টা করে বলতে পারবি? বল দেখি। একদম ঠিক। আর কি জানি? একদম ঠিক অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার, এটাই অ্যান্সার। সেল থেকে কস্ট বাদ দিলে গ্রস প্রফিট হয়। কিছুক্ষণ আগেই তো বললি, আরে কিছুক্ষণ আগেই তুই অঙ্কগুলো করলি। দেখ মাথা একটু ব্রেন খাটা, আরে ব্রেন দিয়েছে যে ভগবান, ব্রেন দিয়ে ব্রেনটা একটু খাটা। এই দেখ তুই এখানে তুই প্রফিটটা কি করলি? এই কস্ট কি করে বের করলি? স্যার ওই তো সেল থেকে প্রফিট বাদ দিলে কস্ট। মনে পড়ছে? তুই দেখ আগের পাতায় যা, আগের পাতায় যা, আগের পাতায় যা। এখানে করেছিলাম না, এখানে করেছিলাম না, দেখ কি করেছিলি? এখানে কি করেছিলি? দেখ এদিক টাকা, তুই কি করেছিলি? প্রফিট বের করতে হবে তো। বল না প্রফিট কোনটা বের করতে হবে? তুই ভাব প্রফিট এটা বের করতে হবে। কি করেছিলাম? প্রফিট এটা বের কর। তুই ছোটবেলায় অ্যালজেব্রা করেছিস তো, দেখ না। সেল থেকে, সেলের সাথে কস্ট আর জিপি যোগ করলে, মানে কস্টের সাথে জিপি যোগ করলে সেল হয়। তোকে বের করতে কি বলেছে? জিপি। তুই বল ছোটবেলায় পড়েছিলি, পারবি? জিপি বের করবো কি করে বল? সেল থেকে কস্ট বাদ দিলে জিপি হয় না। এই কি কঠিন জিনিস? কি কঠিন জিনিস বল? এটা কিছুই নেই। সমস্যা কোথায়? ব্রেন খাটাস না, সমস্যা এখানে ব্রেন খাটাস না। ঠিক আছে তো? সেল বের করার ফর্মুলা কি ছিল? কস্টের সাথে জিপি যোগ করে সেল হয়। তাহলে আমাকে এবার জিপি কত হবে? স্যার সেল থেকে কস্ট, কি খুব কঠিন জিনিস নাকি এটা? তাহলে তোকে তোকে ব্রেন খাটাতে হবে, এগুলো এগুলো খাটাতে হবে, না খাটালে হবে না। তাহলে কি হবে প্রফিট বল? তাহলে এই অঙ্কে প্রফিটটা কত হচ্ছে দেখি তো, প্রফিট কত হচ্ছে বল? স্যার সেল 8,10,000 আর কস্ট হচ্ছে 5,20,000। তাহলে জিপি কত হবে? আমি পাশে লিখে দিই, এখানে এখানে করে দিই জিপি। জিপি হবে স্যার 8,10,000 থেকে আপনি 5,20,000 বাদ দেবেন। তিনটে শূন্য, তাই তো? তিনটে শূন্য, আবার এখানে শূন্য, 2 11 9 হলো, 9 হলো, হাতে হচ্ছে 1 3 কে 8 মানে 5,90,000, 5,90,000। না না আমি ভুলভাল করলাম, যোগ বিয়োগ ভুল করেছি, যোগ বিয়োগ ভুল করেছি, একটা শূন্য গন্ডগোল করেছি। 8,10,000 মাইনাস 5,20,000 কত হচ্ছে? 2,90,000 হবে। আমি ভুল করেছি, 2,90,000, 2,90,000। ঠিক আছে, 2,90,000 হয়ে গেল, 2,90,000। তাহলে 2,90,000 কি হলো? জিপি। 2,90,000। তাহলে 2,90,000 সাথে 81,000 টাকা যোগ করবো, কত হচ্ছে? 3,71,000, 3,71,000। সেই 3,71,000 এখানে লিখবো। 3,71,000 থেকে বাদ দেবো কত? 2,09,000, আর বাদ দেবো কত? 40,500, কত হচ্ছে? 1,21,500। এটা হবে 1,21,500। ঠিক আছে, 1,21,500। তাহলে নেট প্রফিট হলো 1,21,500, সেটা আবার এখানে লিখবো 1,21,500। 1,21,500 কে যদি আমি 8,10,000 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 15%। ঠিক আছে, অ্যান্সার হলো 15%। তাহলে কত দিয়ে টুকবি দেখে নে। প্রথম দিয়ে দেখাচ্ছি, যেখান দিয়ে এখানে টোকার দরকার, পুরো এখান দিয়ে কোশ্চেনটা ছিল, দেখে নে। 40 নম্বর কোশ্চেনটা কি হয়ে? দেখ ভালো অঙ্ক দিয়ে কোশ্চেন পড়ে মানে বোঝ,
অ্যান্সার পরে বের করবি, বুঝিস তো? আগে মানে বোঝ, কোশ্চেনটা বারবার করে যখন পরীক্ষায় কোশ্চেন আসবে না, কোশ্চেন ভালো করে রিড করবি। দেখ এই কোশ্চেনটা দেখ তো কি বলেছে অঙ্কটা। বলছে অপারেটিং রেশিও বলেছে 92%। অপারেটিং রেশিও বলেছে কত? 92%। অপারেটিং রেশিও বলেছে কত? 92%। ঠিক আছে তো, দেখি লিখি। 40 নম্বর কোশ্চেন, তাই তো? 40 নম্বর কোশ্চেন আমার সঙ্গে লিখ। কি হলো রে? 40 নম্বর কোশ্চেন আমার সঙ্গে লিখ। বলছে অপারেটিং রেশিও বলেছে কত? 92%, না? অপারেটিং রেশিও বলেছে 92%। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটাই বলেছে কোশ্চেনে। এবার দেখ তোকে জিনিস শেখাচ্ছি, ফোকাস করবি এখানে। দেখ টোটাল তো 100 হয়, শুনছিস তো? টোটাল তো 100 হয়, তার মধ্যে অপারেটিং খেয়ে নিয়েছে কত? অপারেটিং 92 খেয়ে নিয়েছে, তাহলে বেঁচে রইলো কত? 8। তার মানে কি অপারেটিং রেশিও মানে কিছুক্ষণ আগে তোকে বলেছিলাম, মনে আছে? অপারেটিং রেশিও মানে কি? অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট মধ্যে কি কি আইটেম থাকে? দুটো আইটেম থাকে, মনে হচ্ছে? একটা কস্ট অফ গুডস সোল্ড আর একটা অপারেটিং এক্সপেন্সেস। তার মানে অপারেটিং রেশিও মানে অপারেটিং কস্টটাকে বোঝাচ্ছে। তাহলে আমার টোটাল 100 এর মধ্যে 92 অপারেটিং রেশিও খেয়ে নিয়েছে, রইলো কত? 8। যেটা রইলো 8%, এটাকে বলে অপারেটিং প্রফিট রেশিও। কি বললাম বলতে পারি তো? এখানে লিখবো অপারেটিং প্রফিট রেশিও। তার মানে আরো একটা এমসিকিউ তুই বুঝে গেলি, তোকে পরীক্ষায় দিয়ে দিল, বললো অপারেটিং রেশিও 92%, বলো অপারেটিং প্রফিট রেশিও কত? তাই তো, তাহলে লিখলাম কি? অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট রেশিও লেখ অপারেটিং, লেখ অপারেটিং প্রফিট। আমি দেখ পুরো কোশ্চেন পড়িনি এখনো, আমি জানবো না এটা দরকার আছে কিনা, তো আমি করে দিলাম 100 থেকে 92 বাদ দিয়ে হলো 8%। ঠিক আছে, 8%। বোঝা গেল? এটা এটা বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এটা লাইনে মানে বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট কি বলেছে? অপারেটিং এক্সপেন্সেস বলেছে 94,000। লিখি অপারেটিং এক্সপেন্সেস বলে 94,000। লেখ অপারেটিং এক্সপেন্সেস কত? 94,000। ওকে, নেক্সট কি বলেছে? সেলস বলেছে 6 লাখ টাকা। সেলস বলেছে 6 লাখ টাকা। সেলস বলে দিয়েছে 6 লাখ টাকা। আর এর নিচে মাইনাস কর সেলস রিটার্ন বলেছে কত টাকা? সেলস রিটার্ন কত বলেছে? দেখ সেলস রিটার্ন বলেছে 40,000 টাকা। সেলস রিটার্ন বলেছে 40,000 টাকা। সেলস রিটার্ন 40,000 টাকা। তাহলে কি হলো? বাদ দিয়ে কত হচ্ছে বল? 6 লাখ থেকে 40। কেন লিখছি? ইচ্ছা করে, দেখ ইচ্ছা করে লিখলাম, বিয়োগ করতে সুবিধা হয়ে গেল। 6 লাখ থেকে 40,000 কত হচ্ছে বল? 5,60,000। আর কিছু কিছু ক্যালকুলেশন এখন থেকে নিয়ে নিয়ে করার চেষ্টা কর, মানে বুঝিস তো? মুখে মুখে, বুঝতে পারলি তো? কতটা মানে মানে দেখে না, গুনে গুনে করে না, গুনে দেখবি কতটা পারছিস। কি বললাম বুঝতে পারছিস? এগুলো চেষ্টা করবি বাড়িতে, স্পিড নিয়ে আসতে হবে হাতে। হলো, এটাকে কি বলে বল? এটাকে সেল থেকে এটা বাদ দিলে কি? এটাকে নেট কি বলে বল? নেট, নেট সেলস। ঠিক আছে, কি বের করতে বলেছে? দেখ কি বের করতে বলেছে, কি বের করতে বলেছে? যে স্যার কস্ট অফ গুডস সোল্ড বের করো, কস্ট অফ গুডস সোল্ড বের করো, কস্ট অফ গুডস সোল্ড। দেখি দেখি পারবো কিনা অঙ্কটা করতে, দেখি পারা যায় কিনা, পারা যায় কিনা কস্ট অফ গুডস সোল্ড বের করতে। দেখিস তো, ব্রেন খারাপ হবে তোকে। এখানে আছে, বের করা যাবে, এখানে বের করা যাবে। দেখ কি করে বের করবি, আমি তোকে বলতে পারি। দেখ হিন্টস দিচ্ছি তোকে, চ দাঁড়া উপরে তুলি, তোকে হিন্টস দিচ্ছি, ভালো করে শুনবি। তোকে কিছুক্ষণ আগে বলেছিলাম না একটা অ্যান্সার অপারেটিং কস্ট বলেছিলাম, অপারেটিং কস্ট বলেছিলাম। আমি বলেছিলাম অপারেটিং কস্ট মানে দুটো আইটেম থাকে বলেছিলাম। আরে কিছুক্ষণ আগে লেখালাম তো, মানে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিস কেন? অপারেটিং কস্ট মানে দুটো আইটেম থাকে, একটা কস্ট অফ গুডস সোল্ড আর একটা অপারেটিং এক্সপেন্সেস। আরে মনে রাখতে হবে, মানে তুই যত মনে রাখতে হবে তত সুবিধা হবে। এখানে বসে এরকম হচ্ছে, তাহলে কি করবি? কস্ট অফ গুডস সোল্ড অপারেটিং এক্সপেন্স যোগ করবো, বেশ হয়ে গেল অপারেটিং কস্ট। এবার দেখ তো তোর এই কোশ্চেনে কি কিছু আছে কস্ট অফ গুডস সোল্ড এগুলো কিছু আছে? খুঁজতে হবে, নাও থাকতে পারে, খুঁজতে হবে। স্যার অপারেটিং এক্সপেন্স 94,000 টাকা আছে, অপারেটিং এক্সপেন্স 94,000 টাকা আছে, বল বল হ্যাঁ কিনা? স্যার 94,000 টাকা আছে। আগে দেখেন, এটা এটা পরে টুকতে বলবো, কিন্তু আমি বুঝিনি। হলো, আমার দরকার অপারেটিং কস্ট আর কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? অপারেটিং কস্ট আর কস্ট অফ গুডস সোল্ড, বল এদিক দেখ তোর অঙ্কে কি আছে, এটা কি লেখা আছে বল? অপারেটিং রেশিও। আমি এইমাত্র লিখিয়েছিলাম ফর্মুলা, অপারেটিং রেশিও বের করার ফর্মুলা মনে আছে? আমি বলেছি শোন, অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100, অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। তাহলে সেল তো 5,60,000, তাহলে বলতে এই 5,60,000 92% হচ্ছে অপারেটিং কস্ট, কি ধরতে পেরেছিস নাকি ধরতে পারিস নি? আমি তোকে বলছি, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে অপারেটিং কস্ট বের করার ফর্মুলা, অপারেটিং কস্ট বাই সেল ইনটু 100, তার মানে
সেলের ওপর একটা পার্সেন্টেজ 5, 10, 15, 20 যা খুশি একটা পার্সেন্ট, সেলের উপর 10%, সেলের উপর 10% করে যেটা বেরোবে সেটাই হচ্ছে অপারেটিং কস্ট। তা আমি তো জানি না অপারেটিং কস্ট কত। এই দেখ এখানে এখানে কি বলছে দেখ, অপারেটিং রেশিও 92%, আর সেল কত 5,60,000। তাহলে বলতে পারি স্যার 5,60,000 92% করলে অপারেটিং কস্ট বেরোবে। তাহলে অপারেটিং কস্ট কত বেরোবে? এই দেখ এখানে লিখছি সেল, সেল ছিল 5,60,000, তার উপর 92% করলাম, 92% মানে 92/100। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। ঠিক আছে, বুঝতে যার অসুবিধা তাকে আমি বোঝাচ্ছি, শোন যার বুঝতে অসুবিধা দিতে টাকা এদিক টাকা, দেখ যার বুঝতে অসুবিধা ফর্মুলা লেখা আছে, ফর্মুলা লেখা আছে কোথায় গেল, এই দেখ ফর্মুলা দেখ ভালো করে দেখবি কি লেখা আছে, দেখ কি লেখা ছিল, অপারেটিং রেশিও লেখা ছিল, কি লেখা আছে ফর্মুলা, অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। এটা এখানে দেখিয়েছি। তো অপারেটিং রেশিও কত ছিল স্যার, অঙ্কে 92 ছিল, 92% ছিল। তোকে কি বের করতে স্যার, অপারেটিং কস্ট জানা নাই, তাহলে এখানে লিখলাম অপারেটিং কস্ট। সেল কত, সেল জানা ছিল বল, সেল কত ছিল 5,60,000, 5,60,000 বের করলাম তো, 5,60,000। ঠিক আছে তো, তাহলে তাহলে কি বলছে, হয়ে গেল এটা, তাহলে কর, করে ফেল। তাহলে তোর বেরিয়েছে এখান থেকে, দেখ এখানে বেরিয়েছে। তাহলে পরের লাইনে কি হবে স্যার, 92 এই 100টা এদিক নিয়ে আসুন, 92/100 ইকুয়াল টু OC বাই 5,60,000। বল এবার পারবি না করতে, বুঝতে পারছিস কি বললাম? আমি তো তখন এটাই তোকে বোঝালাম, বল বুঝেছিস? এটা করে দিলাম, এটা আমি কেন আমি ওখানে করে দেখাতে পারতাম, বাট তোর তো MCQ, তুই এটা বুঝতে পেরেছিস তো। আর যদি বুঝতে অসুবিধা, এখানে খাতায় টুকে নেন, এই জায়গায় টুকে নে, টুকে নে এখানে টোক, টোক টোক খাতায় টোক, এই জায়গায় টোক, লেখ লেখ খাতায় লেখ, নিচে লেখ অপারেটিং রেশিও, লেখ প্রত্যেকে লেখ, প্রথম অঙ্ক তো লিখে রাখ, লেখ অপারেটিং রেশিও, লেখ অপারেটিং রেশিও ইকুয়াল টু, লেখ অপারেটিং রেশিও ইকুয়াল টু, লেখ অপারেটিং রেশিও, লেখ অপারেটিং রেশিও ইকুয়াল টু, দেখিস অপারেটিং রেশিও ইকুয়াল টু কি ফর্মুলা কি ছিল, ফর্মুলা দেখে দেখে টোক, এই দেখ ফর্মুলা দেখে দেখে টোক, এই দেখ কি লেখা আছে, লেখ operating cost by sales into 100, like operating cost by sales into 100, like operating cost by sales into 100, cost by sales into 100। ঠিক আছে, সেলস ইনটু 100। ঠিক আছে, এবার দেখ অঙ্কে কত ছিল জানি, অপারেটিং রেশিও 92%। তাহলে অপারেটিং রেশিওতে মানে বাদিকে, বাদিকে বাদিকে খাতার বাদিকে, হ্যাঁ বাদিকে লেখ 92, লেখ 92, লেখ 92, 92 পার্সেন্টেজ দিবি না, পার্সেন্টেজ দিবি না, 92 লিখবি। ঠিক আছে, ইকুয়াল টু, ইকুয়াল টু লেখ, ইকুয়াল টু লেখ, ইকুয়াল টু লেখ, লিখিস ইকুয়াল টু। এখানে কি লেখা ছিল, অপারেটিং কস্ট লেখ ওসি, লেখ ওসি, লেখ ওসি, ওসি লেখ ডিভাইডেড বাই, লেখ ডিভাইডেড বাই সেল কত বেরিয়েছে 5,60,000 বেরিয়েছিল, 5,60,000 ইনটু 100 লিখবো। ঠিক আছে, ইনটু 100 লিখবো। ঠিক আছে, ইনটু 100 লিখবো। এবার এবার কাটাকাটি করে যেটা বেরোবে, বুঝতে পারলি তো, বুঝতে পারলি ব্যাপারটা, আমি এটাই বলতে চাইছিলাম, এটাই বলতে চাইছিলাম। ঠিক লিখেছিস তো, তাহলে কর ওখানে নিচে লেখ, কত করিস, আচ্ছা কর 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 কর, ওসি বের কর, ওসি বের কর, কত হবে 5,60,000 92%, 5,60,000 92%, 5,15,200। তাহলে অপারেটিং কস্ট কত বেরোলো 5,15,200। ঠিক আছে, কত বেরোলো 5,15,200, এটা হচ্ছে অপারেটিং কস্ট। ক্লিয়ার, বুঝতে পারলি, 5,15,200 একবারে করে দিলাম, অপারেটিং কস্ট কত 5,15,200, লাইক ওসি ইকুয়াল টু 5,15,200। এটা বুঝতে পারছি, ওটার বুঝেছিস 5,15,200, 515,200, 515,200, কোনো ডাউট নেই এখানে। এবার দেখ এখানটা দেখাই, তাহলে এটা কত হলো স্যার, স্যার এটা তো আপনার 5,15,200 হলো, বল কোন ডাউট আছে, কোন ডাউট আছে? আরে এটাই তো তুই যেটা করলি সেটাই এখানে লিখলাম, আমি কিছু করিনি। তাহলে এখানে লিখলাম সিওজিএস, এখানে লিখলাম সিওজিএস হলো। এবার দেখ এই 94 এদিক ছিল, এটাকে এদিক পাঠিয়ে দেবো, কর -94 কর, তাহলে বেরিয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড, শেষ অঙ্ক, শেষ অঙ্ক। তাহলে 5,15,200 থেকে বাদ দেবো কত, 94,000 টাকা। কত হচ্ছে 5,15,200 থেকে যদি 94,000 টাকা বাদ দিই কত হচ্ছে, 4,21,200। তাহলে সিওজিএস হচ্ছে 4,21,200 টাকা। সেগুলো অঙ্ক দেখি কত নম্বর চলছিল, যেইগুলো হয়েছিল তোদের বলেছিলাম না, মানে বলছি যেইগুলো হয়েছিল তোদের বলেছিলাম, একটা খাতা নিবি, একটা যে তোদের খাতাগুলো থাকে না পুরোনো খাতা, একটা খাতায় ফর্মুলাগুলো এক জায়গায় টুকবি, তাহলে কি তোদের সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, বুঝতে পারলি তো, এক জায়গায় টুকিস ফর্মুলাগুলো, বুঝতে পারলি তো। এবার যখন ফর্মুলাগুলো টুকবি না এরকম ভাবে টুকবি, যখন কারেন্ট এসে টুকলি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, তো এবার নিচে লিখবি কারেন্ট অ্যাসেট মানে কি, মানে কারেন্ট অ্যাসেট মানে কি কি থাকে কারেন্ট, একবারে টুকবি। তাহলে কি তোর পরীক্ষার আগে ওই দু পাতা যখন রিডিং পড়ে যাবি না, পরীক্ষার আগের দিন তুই সব অঙ্ক করে যেতে পারবি না, পারবি না তুই সব অঙ্ক, আমি বলছি পারবি না, ওই দু পাতা পড়ে যাবি, ব্যাস ওখান থেকে তুই অনেক এমসিকিউ চলে আসবে। কি বললাম বুঝতে পারলি তো, করে লিখে নিয়ে আমাকে দিয়ে একবার চেক করে নিবি,
যে তুই ঠিক লিখেছিস না ভুল লিখেছিস। কি বললাম বুঝতে পারি তো? কি বললাম বুঝলি? প্রথম রেশিও কি কারেন্ট রেশিও করেছি তো, লিখবি কারেন্ট রেশিও ফর্মুলা কি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, নিচে লিখবি কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি নাম ছিল, কারেন্ট লাইবিলিটি কি কি নাম। স্যার এরকম কেন লিখবো? তার পরীক্ষায় দিল অপশন দিল, বলে এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়, তো এমসিকিউ হয়ে গেল, বেরিয়ে গেল ব্যাপারটা বুঝতে পারি তো? এবার তারপর কি ছিল কুইক রেশিও, কুইক রেশিও একটা নাম কি ছিল অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও। ফর্মুলা কি ছিল স্যার? ওই কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস। পরের লাইন লিখবি কুইক অ্যাসেট বের করার ফর্মুলা কি ছিল? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কি ছিল স্যার? কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। স্যার এখানে কিছু অ্যানালাইজ করতে হবে না, এখানে কিছু অ্যানালাইজ করার দরকার নেই। হ্যাঁ তুই পারলে কুইক রেশিওর 1:1 হয়, ওখানে কারেন্ট রেশিও 2:1 হয়, তাহলে এইগুলো পরীক্ষার আগে তোর রিডিং হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলি তো? এইটা খুব জরুরি জিনিস, করে আমাকে দেখাস। তুই একদিনে সব করতে পারবি না, অল্প অল্প করে কর, দুটো পাঁচটা করে লিখতে থাক, লিখে আমাকে দেখাবি, তাহলে কি এক জায়গায় রাখবি, তো সুবিধা হবে। কিন্তু এইগুলোকে বলে কি পয়েন্ট। পরীক্ষার আগের রাতে এই পেজ দেখে যেতে হয়, পরীক্ষার আগের রাতে এত অঙ্ক কিছু দেখতে নেই, এই পেজটা দেখে যেতে হয়। কি বললাম বুঝতে পারলি তো? পরীক্ষার আগের রাতে এগুলো করতে নেই, এই জন্য তোকে বলে দিচ্ছি। 40 নম্বর অঙ্কটা হলো তাই তো? বল 41 করবো। বলছে কি গ্রস প্রফিট রেশিও বলছে 20%, অপারেটিং রেশিও বলেছে কত 18%, অপারেটিং রেশিও বলছে 18%, বলছে পার্সেন্টেজ অফ অপারেটিং এক্সপেন্সেস টু সেল কত হবে। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্স টু সেলস কত হবে। এটা স্যার খাতায় করতে হবে না? খাতায় করার দরকার নেই, আইডিয়া কর, একটু আইডিয়া কর, আমি তোকে সাহায্য করছি। তুই যখন এখানে করতি পিএল করতি, এখানে কি লিখতি স্যার? জিপি লিখতি, বল হ্যাঁ কি না? জিপি লিখতি। এখানে কি লিখতি বল? বুঝতে পারছিস? তোর টেকনিক শেখা একবারে মুখে হয়ে যাবে। এখানে কি লিখতি বল? অপারেটিং এক্সপেন্স লিখতি, বল হ্যাঁ কি না? তোকে কি বলেছিলাম তো স্যার? জিপি থেকে আপনি বললেন জিপি থেকে এক্সপেন্সেস বাদ দিলেই প্রফিট হয়, তাহলে জিপি কত বলছে বল? জিপি স্যার জিপি তো বলেছে 20, জিপি তো 20, আর এটা ধরুন অপারেটিং প্রফিট, এটা কত বলছে বল? প্রফিট কত বলছে? প্রফিট 18%, তাহলে অপারেটিং এক্সপেন্স কত হবে বল? বুঝতে পারলি? হয়ে গেল অঙ্ক নাকি? বুঝিস? ধরতে পারিস বল কোশ্চেনটা? এরকম কোশ্চেন দেয় পরীক্ষায়, বুঝতে পারছিস কোশ্চেন নাকি? বুঝতে পারলি না? তাহলে কি হলো, ছোট্ট একটা টি করলাম, অ্যান্সার হয়ে গেল, টিতেই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা? কোনো ফর্মুলা মুখস্থ করতে পারবে না। আচ্ছা তাহলে এটার অ্যান্সার কত হলো স্যার? 2%। বুঝতে পারলি? তুই কি করবি? করে রাখতে পারিস, এটা ছোট্ট করে টি ফর্মটা করে রাখ, কারণ বাড়িতে রিভাইজ করতে সুবিধা হবে, টি ফর্মটা করে ফেল, টি ফর্মটা করে রাখ, অঙ্কের নাম্বার দিয়ে টিটা করে রাখ। দেখ 41 হলো তো, 42 করবো। এই 42 না করবো, তার আগে আমি কোশ্চেন পড়বো না, ভালো করে শোন। আমি 42 করে কোশ্চেন পড়বো না, আগে না তোকে দেখাই 42 কি বলেছে। 42 তোকে কি বলেছে তোকে দেখাই, ভালো করে শোন, ভালো করে শুনবি কিন্তু। প্রত্যেকে দেখছিস 42 কি বলেছে দেখ। এটা কি করছেন স্যার? এটা পিএল অ্যাকাউন্ট করছে, তুই করতে পারিস আমার সঙ্গে সঙ্গে। এখানে কি বলে? এটাকে জিপি বলে, এটাকে জিপি বলে, এইদিকে কি বলে? এই দিকটাকে অপারেটিং এক্সপেন্সেস। তাহলে জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়? অপারেটিং প্রফিট হয়, এটাকে অপারেটিং প্রফিট বলে, অপারেটিং প্রফিট। তারপর কি হয় জানি? তারপরে হয় নন অপারেটিং, তার নিচে হয় নন অপারেটিং এক্সপেন্সেস রেশিও, নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে এটা হয়, তাকে বলে নেট প্রফিট। কিছু বুঝতে পারলি ফরম্যাটটা? এই হচ্ছে ফরম্যাট। এবার তুই ওখানে দেখে দেখে বসা, অঙ্ক হয়ে গেছে। দেখ কি বলেছে কোশ্চেনে, কি বলেছে এখানে? কত নম্বর করছিলাম বল? এই যে স্যার 42 বলছে নন অপারেটিং এর পার্সেন্টেজ বের করো, তার মানে তোকে এটা বলেছে, এটার পার্সেন্টেজ বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে বল? স্যার বলেছে হচ্ছে, কোথায় গেল? বলছে অপারেটিং প্রফিট 20%। আচ্ছা অপারেটিং প্রফিট ওই তো স্যার, এটা 20 হয়ে গেল, এটা 20 বলে দিয়েছে। তারপর কি বলেছে বল? তারপর কি বলেছে? অপারেটিং প্রফিট 20 হয়ে গেল, তারপর কোথায় ছিল? দাঁড়া, নেট প্রফিট বলেছে 12, নেট প্রফিট বলেছে 12। তাহলে তুই বল অ্যান্সার বলতে পারবি? দেখ আমার আর বলার দরকার, সত্যি অ্যান্সার হয়ে গেছে। বল, আরে তুই এটা থেকে এটা বাদ দিয়ে যেটা হয়, তাহলে এটা কত হবে? 8 হয়ে গেল। ধরতে পারিস কি বললাম কোশ্চেনটা? এই তো জাস্ট প্যাটার্নটা দেখে নে, প্যাটার্ন বুঝতে পারলি? প্যাটার্নটা এটা হচ্ছে ফরম্যাট। তো ফর্মুলা মুখস্থ করতে হলো না, ব্যাপারটা দেখে নে, একটুখানি নিয়ে যাবে, একটুখানি দেখতে। তাহলে সমান কি বলেছে দেখ, দেখি পারি নাকি। সিওজিএস বলে 70%, মানে সব পার্সেন্টেজে খেলা। অপারেটিং এক্সপেন্সেস বলেছে 12%, তাই তো? তো বলছে বল অপারেটিং প্রফিট কত? একটু ব্রেন খাটা, পারা উচিত, এটা পারা উচিত। দেখ বলছে সিওজিএস বলে 70, ঠিক আছে তো, আর অপারেটিং এক্সপেন্স বলে 12। একটু ব্রেন খাটা কি বলেছে তোকে বের করতে বলেছে? অপারেটিং প্রফিট। মনে পড়ছে এই সিওজিএস এর সাথে, সিওজিএস এর সাথে যদি অপারেটিং এক্সপেন্সেস যোগ করতাম, তাকে কি বলেছিলাম? কস্ট, অপারেটিং কস্ট। মনে পড়ছে?
জাস্ট ব্রেন কাটাতে বললাম। ও তার মানে 70 আর 12 82 হচ্ছে অপারেটিং কস্ট। তাহলে টোটাল 100 এর মধ্যে অপারেটিং কস্ট খেয়ে নিয়েছে 82, তাহলে বাকি 18 কি প্রফিট? অ্যান্সার হয়ে গেল 18%। বল খুব কঠিন লাগলো ব্যাপারটা? মুখোমুখি হয়ে গেলাম অঙ্কটা, নাকি ধরতে পারিস কি বললাম? তোকে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক ক্লিয়ার। এরকম কিন্তু এমসিকিউ আসতে পারে, বুঝতে পারলি নাকি? এমসিকিউ বুঝতে পারছিস, ধরতে পারিস নি? রে এদিক টাকা কি লেখা আছে? কস্ট অফ গুড সোল্ড আর অপারেটিং। আমি কি বলেছিলাম? অপারেটিং কস্টের মধ্যে দুটো আইটেম থাকে, বললাম তো কি কি থাকে, ওটাই তো মনে রাখতে হবে। তুই মনে রাখতে পারছিস, সমস্যা হচ্ছে এই জায়গাটা। অপারেটিং কস্টের মধ্যে দুটো আইটেম থাকে, কস্ট অফ গুড সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেস। কস্ট অফ গুড সোল্ড 70, অপারেটিং 12। 70 আর 12 কত হয়? 82। তাহলে টোটাল 100 এর মধ্যে 82 তো কস্টই খেয়ে নিল, তাহলে বাকি কত? 18 প্রফিট। এই তো বলেছে। কি বলেছে, বুঝেছিস নাকি বুঝিসনি? এটা লিখে কি দেখাবো আমি বলতে পারছি না, লিখে কি দেখাবো? তোরা তো নিজের মতন করে লিখে নিতে পারবি, তাই না? এটা তো নিজের মতন করে লিখতে পারি। বল কি করে হবে 18টা? বুঝতে পারলি তো কি করে 18টা হলো? নিজের মতন করে লিখতে পারবি। আচ্ছা লিখে দিই, লেখ নিজের মতন করে। লেখ, কি লিখবি বল? এই দেখ, এই দেখ, আমি না চার্ট করে দিচ্ছি, এত দরকার নেই। দেখ চার্ট করে দিচ্ছি। দেখ এটা হচ্ছে অপারেটিং কস্ট ওসি। ওসির মধ্যে দুটো ভাগ থাকে। কে কে থাকে? সিওজিএস থাকে, সিওজিএস থাকে, আর কি থাকে বল? অপারেটিং এক্সপেন্সেস থাকে। বল সিওজিএস কত আছে অঙ্কে? বল সিওজিএস। স্যার সিওজিএস এর 70, সিওজিএস এর 70 আর অপারেটিং এক্সপেন্সেস 12, তাহলে কত হলো স্যার? স্যার তাহলে তো 82 হলো। স্যার অপারেটিং কস্ট হয়ে গেল 82, অপারেটিং কস্ট হয়ে গেল 82, হ্যাঁ কি না? অপারেটিং কস্ট 82। তো অপারেটিং কস্ট যদি 82 হয়ে যায়, তাহলে লাভ কত হবে স্যার? অপারেটিং প্রফিট করুন, অপারেটিং প্রফিট করুন। অপারেটিং প্রফিট কত হবে? অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট হবে স্যার টোটাল 100 এর মধ্যে সে স্যার কস্ট তো খেয়ে নিল 82, কস্ট যদি 82 খেয়ে নেয়, লাভ কত হলো? লাভ হচ্ছে 18। শেষ। ঠিক আছে, শেষ। এই তো হয়ে গেল, করে দিলাম। কিভাবে করতে হবে দেখ, দেখে নে, নিজের মতন করে করে নে। আমি করে দিলাম, আমি আমার মতন করে দিলাম, তোরা তোর মতন করে। 44 নম্বর অঙ্কটা করবো এবার। কি বলছে? জিপি বলেছে 20%, কস্ট অফ গুডস সোল্ড বলেছে কত? 10 লাখ টাকা, ইন্টারেস্ট অন লোন বলেছে 3 লাখ টাকা, নন অপারেটিং ইনকাম বলেছে 40,000 টাকা, নেট প্রফিট রেশিও কত? বল, তোদের প্রত্যেককে বলছি, ভয় না পেয়ে, জিনিসটাকে ভয় না পেয়ে তোকে বের করতে কি বলেছে? নেট প্রফিট রেশিও। নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বের করি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাহলে তুই ছোট করে একটা পিএল অ্যাকাউন্ট খোল না, অত ভাবতে হবে না। তুই ছোট করে একটা পিএল অ্যাকাউন্ট খোল, এখানে যে যে আইটেম গুলো আছে, যেটা যেখানে যেখানে বসতে পারে বসাতে থাক, তাহলে তুই বুঝে যাবি ব্যাপারটা। তুই কোশ্চেন দেখলে কিছু বুঝতে পারবি না, তুই পেন নিয়ে স্টার্ট করতে থাক, তাহলে তুই বুঝতে পারবি। বুঝতে পারলি কি বললাম? আর যখনই স্টার্ট করে থাকবি, কিছু না কিছু অসুবিধা হবে, তখন তুই আমাকে জিজ্ঞাসা করবি, তুই বলি স্যার এই পয়েন্টটা কোথায় বসতে পারে, আমি তখন বলবো। বুঝতে পারলি তো? তুই যতক্ষণ না তুই করবি ততক্ষণ শিখতে পারবি না। তাহলে বল, খোল পিএল অ্যাকাউন্ট খোল, ছোট্ট করে পিএল অ্যাকাউন্ট খোল। দেখ পিএল অ্যাকাউন্ট খোল, দেখ শিখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবি না, ভয় পাবি না, ভয় পাবি না। ছোট্ট করে পিএল অ্যাকাউন্ট খোল, আমার সঙ্গে খোল। পিএল অ্যাকাউন্ট খুললাম, পিএল অ্যাকাউন্ট, এটা পিএল, পিএল অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্ট এদিকে কি আসতো? জিপি আসতো। হ্যাঁ বল, কিছু বলবি? গ্রস প্রফিট আসতো। তাহলে গ্রস প্রফিট, স্যার গ্রস প্রফিট টাকা বলেনি, সেম বলে দেবো। আমি তোকে বলে চাপ নিতে হবে না, তুই এখানে গ্রস প্রফিট লিখিস। এবার দেখ আর কি বলেছে এখানে, খোঁজ। স্যার কি বলেছে? গ্রস প্রফিট। এই দেখুন না স্যার, এরপরে পরে দেখছি, এখন দেখবো না, পরে দেখছি। ইন্টারেস্ট অন লোন, বল ইন্টারেস্ট অন লোন কি বলেছিলাম? এটা কি খরচ? দেখ পিএল এর ডেবিটে দুটো খরচা থাকে, কি কি থাকে? একটা অপারেটিং আর একটা নন অপারেটিং, একটা অপারেটিং আর নন অপারেটিং। তাহলে এই খরচাটা কি ইন্টারেস্ট অন লোন? এটা কি অপারেটিং নাকি নন অপারেটিং? নন অপারেটিং। তাহলে লেখ নন অপারেটিং 3 লাখ টাকা, নন অপারেটিং 3 লাখ টাকা। এখানে লিখবো কি? টু টু নন অপারেটিং, আমি ইন্টারেস্ট অন লিখলাম না, নন অপারেটিং এক্সপেন্সেস লিখলাম 3 লাখ টাকা। বল বুঝতে পারছিস তো কি বলছি? লেখা প্র্যাকটিস করতে হবে, লেখা না করলে তুই শিখতে পারবি, লিখতে হবে তোকে। 3 লাখ টাকা নন অপারেটিং। স্যার আর কি বলেছে দেখুন, আর কি বলেছে? আচ্ছা স্যার, স্যার একটা কথা বলছে নন অপারেটিং ইনকাম। স্যার এটা তো কোনোদিন শুনিনি। তোকে আজকে একটা অঙ্ক করালাম, মনে পড়ে? মেশিন বেচে লাভ হয়েছিল, মনে পড়ছে? বলতো মেশিন বেচে লাভ হয়েছিল, কোথায় নিয়েছিলি, কোন দিকে নিয়েছিলি? মনে করতে পারছিস? পাতা উল্টে দেখা, না হলে অসুবিধা হলে। মেশিন বেচে লাভ হয়েছিল, কোন দিকে নিয়েছিলি? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে যে আইটেম দেখি ওকে বলে নন অপারেটিং ইনকাম। বুঝতে পারলি এটাকে কি বলে? কি বলে বললাম? নন অপারেটিং ইনকাম। অর্থাৎ নন অপারেটিং ইনকাম এইদিকে আসে। তাহলে বুঝতে পারলি আজকের পর থেকে? বুঝতে পারলি তো? পিএল এর ক্রেডিট দিকে জিপি ছাড়া যা থাকে সব নন অপারেটিং ইনকাম, সব নন অপারেটিং ইনকাম, মানে বেশিরভাগই নন অপারেটিং ইনকাম থাকে। এটা নন অপারেটিং ইনকাম কত বলেছে বল? কত বলে নন অপারেটিং ইনকাম? স্যার নন অপারেটিং ইনকাম বলেছে আপনার 40,000 টাকা। লিখে দে 40,000 টাকা, এখানে 40,000 টাকা লিখে দিল। কিছু আইডিয়া করতে দেখ, খুব কঠিন। আমি কোশ্চেনটা পড়ে যা যা বুঝতে পারছি সাজিয়ে দিলাম, ঠিক আছে তো? সাজানোর পরে তুই বুঝতে পারবি। তুই যখন কোশ্চেন দেখছিস তুই বুঝতে পারছিলি না, কোশ্চেন দেখার সময় বুঝতে পারছিলি না। এবার দেখ এখানে কি লিখবো? স্যার নেট প্রফিট লিখতে হয়, নেট প্রফিট। এখানে লিখবো নেট প্রফিট, এটা বের করতে হবে তো। তাহলে তোকে বের করতে হবে কি? জিপি। তোকে জিপি বের করলে অঙ্ক শেষ। এবার বল,
এবার বল, এটা এটা দেখাবো, কোশ্চেন দেখাবো, এটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা এইটুকু ধরতে পেরেছিস তো? আমি কি লিখলাম, কোথায় কি লিখলাম ধরেছিস? বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি? স্যার জিপি লিখলেন না? বলছি জিপি, বলছি জিপি, আমি জিজ্ঞাসা করছি জিপি বলতে না পারলে এবার কিন্তু মার খাবি কিন্তু, দেখ পেন ছুঁড়ে মেরে দেবো। জিপি বল, এই অঙ্কে জিপি কত হবে? বারবার করেছি জিপি, জিপি কত পার্সেন্ট বলেছে? 20%। তাহলে কত টাকা হতে পারে জিপি বল? এটা কত হবে? এটা কি হবে? 10 লাখ টাকা। কি বলে 10 লাখ টাকা কস্ট? তাহলে বল এই অঙ্কে জিপি কত হতে পারে মনে হচ্ছে? বল বল। মানে 10 লাখের 20% করে 2 লাখ টাকা হয়, 2 লাখ টাকা। তাহলে তুই ভুল বলেছিস আচ্ছা। কেন ভুল বলেছিস? জিপি কত বলছে? 20%। কার উপর কিছু বলেছে? তাহলে না বলে কার? সেলের উপর হয়। সেলের উপর 20% হলে কষ্টের উপর 20% হবে না। সেলের উপর 20% মানে কত? 1/5। কষ্টের উপর তাহলে কত হবে? 1/4। তাহলে 10 লাখের 1/4 করলে কত হবে? 2.5 লাখ টাকা। প্রফিট কত হলো? 2.5 লাখ। ধরতে পারিস নি? তার মানে ছোট্ট একটা মিস্টেক করে দিলি। তুই ধরতে পারিস নি? করে দেখিয়ে দিচ্ছি। একটু কিন্তু সমস্যা, তাহলে তোর যে সমস্যাগুলো ধরতে পেরেছি, তোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোর এই সমস্যার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে 2.5 লাখ টাকা হলো, ও বললো স্যার 2.5 লাখ টাকা বুঝতে পারিনি, আমি দেখিয়েছি 2.5 লাখ টাকা হলো। দেখ চল, কি কস্ট আর সেল, তাহলে প্রফিট 25% না রে? কত প্রফিট? কত প্রফিট? 20%। 20% না, 20% মানে কত? 1/5। সেলের উপর 1/5 হলে কষ্টের উপর কত? 1/4। তাহলে প্রফিট কত হবে স্যার? প্রফিট কষ্টের উপর বলেছে 1/4, কষ্ট তো ছিল 10 লাখ টাকা, 10 লাখ টাকার 1/4 করলে 2.5 লাখ টাকা হয়। কিছু বললাম না? কিছু অনেক স্টুডেন্ট দেখবি, অনেক খুব ভালো ভালো স্টুডেন্ট থাকে, প্রচুর ভালো ভালো স্টুডেন্ট থাকে, এই জিনিসগুলো মুখোমুখি করে ফেলবে। এইগুলো ওরা কেন করতে পেরেছে? এইগুলো প্রচুর লেভেলে প্র্যাকটিস করা আছে ওদের, বুঝিস তো? আর কনসেপ্ট ক্লিয়ার আছে। 2.5 লাখ টাকা, তাহলে বোঝা গেল এখানে 2.5 লাখ টাকা লিখে দিলাম। তাহলে 2.5 লাখ আর 40 কত হয় স্যার? 2,90,000। স্যার 2,90,000, 2,90,000। আর এখানে কত হচ্ছে? এখানে 3 লাখ। তাহলে কি হলো? নেট প্রফিট হচ্ছে না তো। নেট প্রফিট কি করে হচ্ছে? নেট লস হয়ে যাচ্ছে নাকি রে? নেট প্রফিট হচ্ছে অঙ্কের? নেট প্রফিট কি হচ্ছে? এখানে 3 লাখ টাকা আর এইদিকে 2 লাখ 50, 2,90,000, শর্ট পড়ছে কোন দিক? এইদিকে শর্ট পড়ছে, এইদিকে শর্ট পড়ছে। 10,000 টাকা এদিকে হবে, 10,000 টাকা এদিকে হবে, তাই তো? তাহলে এটাকে কি বলবো? এদিকে লিখবো নেট লস, নেট লস লিখবো, তাই না? নেট লস হচ্ছে 10,000 টাকা। নেট প্রফিট তো নেট প্রফিট হওয়ার কথা, কিন্তু হলো না তো, ফিগারেই তো গন্ডগোল হয়ে গেল। নেট লস। ঠিক না? লিখেছি নেট লস, কত উল্টাবো? নিচে কিছু লিখিনি। নেট লস হলো তো। এবার নেট লস কার উপর হবে? নেট নেট প্রফিট, মানে নেট প্রফিট বাই সেলস ইনটু 100, তাই তো? নেট প্রফিট বাই সেলস ইনটু 100 করবো, এখানে করবো। এই দেখ, ওরা বলেছে নেট প্রফিট রেশিও বের করো। ফর্মুলা কি? নেট প্রফিট, এখানে নেট প্রফিট, নেট লস বাই সেলস ইনটু 100। নেট লস, নেট লস কত বললো স্যার? 10,000 টাকা নেট লস। সেলস কত? সেলস বের করতে হবে। সেলস কত বল? সেল কত বলেছিল অঙ্কে? 10 লাখ টাকা না রে? সেল কত বলেছিল অঙ্কে? সেলস, সেল কত বলেছিল অঙ্কে? সেলস, সেলস 10, না সেল কত? 10 লাখ টাকা। সেল বলেই নি অঙ্কে, সেল বলেনি। তাহলে সেল কত হবে বল? সেল কত হবে বল দেখি? 10 লাখ টাকা কস্ট আর প্রফিট 2.5 লাখ টাকা। সেল তো 12.5 লাখ টাকা, 12,50,000 ইন্টু 100। এখানে দেখি দিই সেল কত। সেলস বের করার ফর্মুলা সিওজিএস প্লাস প্রফিট মানে জিপি। সিওজিএস কত? 10 লাখ টাকা প্লাস জিপি কত? 2.5 এল, 2.5 লাখ টাকা, টোটাল হচ্ছে 12.50 লাখ টাকা। ঠিক আছে তো? তাহলে 10,000 বাই 12,50,000, 10,000 ডিভাইড বাই 12,50,000 ইন্টু 100, 0.8%, 0.8% লস। লস বলে এত লস। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল ছিল কিছু, কোশ্চেনে একটু গন্ডগোল ছিল, ঠিক আছে? কোশ্চেনে কোনো শূন্যর গন্ডগোল ছিল, ঠিক আছে? কোনো শূন্যর গন্ডগোল ছিল বলবে, বাট প্রসেস এটা, প্রসিডিওর এটা, কোশ্চেনের শূন্যর কোনো গন্ডগোল ছিল, ঠিক আছে? 45 এর অঙ্কটা দেখি। 45 এরটা দেখ কি বলেছে? বলছে জিপি রেশিও। আচ্ছা বল দেখি, জিপি রেশিও ফর্মুলা কি শেখালাম? আমি তো বললাম জিপি রেশিওর ফর্মুলা কি? বল 45 এর অঙ্ক বল, জিপি রেশিও বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম?
কতবার বলবো, বোঝালাম তো জিপি রেশিও বের করার ফর্মুলাটা কি, বল। গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100, গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100, গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100, এই জিপি রেশিও বের করার ফর্মুলা ছিল। ঠিক আছে, এবার দেখ এই কোশ্চেনে কি ছিল, এই কোশ্চেনে কি ছিল দেখ, এই কোশ্চেনে ওপেনিং স্টক ছিল 50,000, পারচেস ছিল 2.5 লাখ টাকা, ক্লোজিং স্টক ফাইনাল অ্যাকাউন্ট করেছিলেন তো, ফাইনাল অ্যাকাউন্ট আসলো তো পরীক্ষায়। ফাইনাল অ্যাকাউন্টে একটা কথা বলতে জানিস, ক্লোজিং স্টক পরীক্ষা হলে যখন ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট দিত না, ক্লোজিং স্টক লিখে দিত একটা কস্ট প্রাইস আর লেখা থাকে মার্কেট প্রাইস। কোন টাকাটা নিতাম জানিস, কস্ট আর মার্কেটের মধ্যে যেই ভ্যালুটা ছোট হতো সেটা নিতাম। এটা হচ্ছে ক্লোজিং স্টকের নিয়ম। এখানে ক্লোজিং স্টক দিয়েছি, কোথায় দিয়ে ক্লোজিং স্টকও দিয়েছে স্যার, ক্লোজিং স্টক দিয়েছে, কস্ট বলেছে 30,000 টাকা, মার্কেট বলেছে 22,000, কোন টাকা নেবো, এই দুটোর মধ্যে যেটা ছোট এটা মনে হয়, ঠিক আছে। এতো সব তোরা তো ওই শর্ট টার্ম মেমোরি লস বুঝিস, কোন দিকে শর্ট টার্ম মেমোরি লস কাকে বলে, তোদের মেমোরি তো শর্ট টার্ম মেমোরি, তোদের মেমোরি শর্ট টার্ম মেমোরি, পড়াশোনা ছাড়া বাকি সবকিছু মনে থাকে, বুঝতে পারলি তো। সব 11 করেছি, কয়েকদিন আগে পরীক্ষা গেল, সব করেছিলি ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট সব করেছিলাম। তাহলে কি বললাম, ক্লোজিং স্টক নিতে হয়, কস্ট আর মার্কেট যেটা ছোট সেটা নিতে হয়। তাই দুটো ছোট কোনটা স্যার, 22,000 টাকা, 22,000 টাকা ক্লোজিং স্টক, 22,000 টাকা। সেলস কত বলেছে, 3 লাখ টাকা, বল সেল বলে 3 লাখ টাকা। এখন যদি তোকে বলি জিপি বের করার ফর্মুলা কি, স্যার পারবো না বলতে, স্যার পারবো না বলতে জিপি বের করার ফর্মুলা, বল জিপি বের করার ফর্মুলা কি। ট্রেডিং অ্যাকাউন্ট দেখেছিস তো, ট্রেডিং অ্যাকাউন্টে বলতো, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিয়ে কি থাকে বলতে, কি ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট কি থাকে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিয়ে কি কি আইটেম থাকে বল। ওই দেখ ভাবছিস, ভাবতে ভাবলে হবে না, ভাবতে তো সময় শেষ। হ্যাঁ বল, ব্যাস ক্লোজিং স্টক সেলস, এত ভাবলে হবে, ফটাফট বলতে হবে, এত ভাবলে চলবে না। সেলস প্লাস ক্লোজিং স্টক হয়ে গেল। ডেবিট দিয়ে কি কি থাকে, ডেবিট দিকে বল, ওপেনিং স্টক ডেবিট দিকে থাকে ওপেনিং স্টক, মাইনাস পারচেজ মাইনাস জিপি, জিপি যদি ওয়েজেস থাকে ওয়েজেস নেবো, ব্যাস ভ্যালুগুলো পুট কর হয়ে গেল, জিপি বেরিয়ে গেল। কি ছিল অঙ্কগুলো, কি ছিল না, মনে রাখতে পারছিস না, এটা তো বিশাল বড় সমস্যা, হ্যাঁ বিশাল বড় সমস্যা, মনে রাখতে পারছিস না। সেলস দেখ, এই অঙ্কে দেখ, খোঁজ কোশ্চেন দেখ, সেল কত বলেছে, সেল দেখ না, খুঁজে পাচ্ছিস, এই যে 3 লাখ টাকা, লেখ 3 লাখ টাকা বলছে সেলস, এখানে লেখ সেলস 3 লাখ টাকা। ক্লোজিং স্টক কত বলছে, ক্লোজিং স্টক কি বলেছিলাম, ক্লোজিং স্টক স্যার আপনি বলেছিলেন ক্লোজিং স্টক কস্ট আর মার্কেট যেটা ছোট, 30 আর 22 ছোট কোনটা, 22, তাহলে এখানে লেখ 22,000, এখানে লেখ 22,000। ওপেনিং স্টক কত বলছে, ওপেনিং স্টক দেখ, ওপেনিং স্টক কত বলছে, ওপেনিং স্টক 50,000, ওপেনিং স্টক 50,000। পারচেস কত বলছে, পারচেস দেখ, পারচেস কত বলছে, অঙ্ক পারচেস দেখতে, পারচেস কত বলছে স্যার, স্যার পারচেস তো বলেছে কত, 2.5 লাখ টাকা, পারচেস বলছে 2.5 লাখ টাকা, পারচেস বলছে 2.5 লাখ টাকা, পারচেস বলছে 2.5 লাখ টাকা। এই আমি এবার ডবল লিখেছি রে জিপি, এখানে আবার জিপি লিখলাম না, দরকার ছিল না, আমি তো জিপি বের করছি, কি না, আমি জিপি আবার লিখলাম, এখানে ভুল করে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেল, যোগ বিয়োগ কর, 3 লাখ আর 22,000 মানে 3 লাখ 22, 3 লাখ 22 থেকে 3 লাখ বাদ দে, মানে 22,000 টাকা হচ্ছে জিপি, জিপি 22,000, জিপি লেখ 22,000। সেলস কত, সেলস তো 3 লাখ ইন্টু 100, 7.33%। কতটা করলাম, 45 না, 46 এরটা কি বলে দেখ, বলছে আমার সঙ্গে লেখ, হ্যাঁ লেখ, স্টক টার্নওভার রেশিও 3 বলেছে, স্টক টার্নওভার রেশিও 3, স্টক টার্নওভার রেশিও 3 বলেছে, 46 এরটা লেখ, স্টক টার্নওভার শর্টে লিখলাম এসটিআর, এসটিআর 3। লাস্ট ক্লাসে করিয়েছিলাম, কি রে লাস্ট ক্লাসে করিয়েছিলাম স্টক টার্নওভার রেশিও, মনে আছে, ফর্মুলা বল দেখি, বাড়িতে প্র্যাকটিস করেছিলি, ফর্মুলা বল। অত এত ভেবে ভেবে বললে হবে, এসব কি অবস্থা বল, কি বলি বল, সেল ডিভাইড বাই স্টক, সেল ডিভাইড বাই এভারেজ স্টক, কিন্তু ওটা পরবর্তী সময় বুঝিয়েছিলাম স্টক টার্নওভারের সাথে সেল বসে নাকি কস্ট অফ গুডস সোল্ড বসে, মনে পড়ছে, তাই বলতে হবে তো তোকে, ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক ইকুয়াল টু 3। তাহলে দেখতে পাচ্ছি আগের দিনের ক্লাসে কত মিল আছে। এবার দেখ এই দুটোর মধ্যে কিছু বলেছে, কোশ্চেন পেপার দেখ, কোশ্চেন পেপারে কি বলেছে, বলছে স্যার এভারেজ স্টক 50 বলেছে, এভারেজ স্টক 50, তাহলে তোর এখানে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাবে, বল কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই 50,000 ইকুয়াল টু 3। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো বল, 1.5 লাখ টাকা, বল কস্ট অফ গুডস সোল্ড 1.5 লাখ টাকা বেরিয়ে গেল, ঠিক কস্ট অফ গুডস সোল্ড 1.5 লাখ টাকা বেরিয়ে গেল। নেক্সট কি বলেছে, দেখাচ্ছি ওয়েট দেখাচ্ছি, তারপর কি বের করতে বলেছে স্যার,
স্যার আপনাকে তো বলছে জিপি রেশিও বের করো, জিপি রেশিও বল, জিপি রেশিও বের করার ফর্মুলাটা কি এখানে লেখ, এখানে লেখ জিপি রেশিও বের করার ফর্মুলাটা কি। জিপি রেশিও হচ্ছে স্যার ফর্মুলা হচ্ছে জিপি বাই সেলস ইনটু 100, জিপি বাই সেলস ইনটু 100। তাহলে দেখ দিকে অঙ্কে কি সেল বলেছে, অঙ্কে কি সেল বলেছে, স্যার সেল বলেছে, স্যার সেল বলেছে 5 লাখ টাকা সেল, আর সেলস রিটার্ন বলেছে 20,000 টাকা। তাহলে বল কত হবে সেলস, এখানে সেলস বলতে কোন সেল জানিস, এখানে নেট সেল লিখতে হয়, নেট সেলস, নেট সেল লিখতে হয়। 5 লাখ টাকা সেল আর 20,000 টাকা রিটার্ন, তাহলে কত লিখবো 4,80,000, নাকি বুঝতে পারিস, বুঝতে পারিস নি 4,80,000, এখানে দেখিয়ে দিচ্ছি 5 লাখ মাইনাস 20,000 ইন্টু 100, পরের লাইনে স্যার 4,80,000 ইন্টু 100। কিন্তু তোকে জিপি বের করতে বলছে, বল জিপি বের করার ফর্মুলা কি শিখেছিলি বল, জিপি বের করার ফর্মুলা কি বল, এই জিপি বের করার ফর্মুলা কি, এটা বের হলো কস্ট আর ওটা ছিল সেল, তাই সেল থেকে কস্ট বাদ দিলে তো জিপি, তাহলে লেখ সেলস, লেখ সেলস মাইনাস সিওজিএস, সেলস কত স্যার 4,80,000 আর কস্ট অফ গুডস সোল্ড স্যার 1.5 লাখ টাকা, তাহলে কত হচ্ছে 3,50,000 নাকি 3,30,000, দেখি তো যোগ বিয়োগ ঠিক আছে, 3 লাখ আর 1 লাখ 4 লাখ, 4,80,000, 3,30,000, তাহলে কত হবে 3,30,000 ডিভাইড বাই 4,80,000 ইন্টু 100, 68.75%, 68.75%। 47 কি বলি দেখ, জিপি রেশিও বের করতে হবে, দেখ এখানেই করে দিচ্ছি অঙ্কটা, জিপি রেশিও বের করতে হবে, এখানেই করে দিচ্ছি জিপি রেশিও। দেখ এক তো শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, এখানে জিপি কত বলেছে বল, কার উপর 20%, এই দেখ কস্ট আর সেল, দেখ টেকনিকটা দেখ, কস্টের উপর 20% মানে কত 1/5, তাহলে কস্টের উপর 1/5 হলে সেলের উপর কত হয় 1/6, তোকে বলছে কত পার্সেন্ট হয়, পার্সেন্ট বলো, তাহলে 1/6 কে 100 দিয়ে গুণ করে দেন, তাহলে কত 100 কে 6 দিয়ে ভাগ করলে 16 হয়, 16.66%, এটা হচ্ছে অ্যান্সার। খুব কঠিন লাগলো অঙ্কটা, দেখ আমি কোশ্চেনই পড়ি না কিছু, আমি দেখ এখানে কি সব লেখা আছে কি পড়িই নি অঙ্কটা, নাকি এখনো ধরতে পারিস কি বললাম, দেখ এখনো ধরতে পারিস না, এখানে জিপি বলেছে কষ্টের উপর কত 20, তোকে বলেছে তুমি জিপি রেশিও বের করে দাও, বাস জিপি রেশিও বের করে দিচ্ছি, আরে ভাই কষ্টের উপর 20 বলেছে, কষ্টের উপর 20 মানে 1/5, কষ্টের উপর 1/5 সেলের উপর কত 1/6, তো 1/6 কে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরিয়ে গেল স্যার, তাহলে এইগুলো করলে না, এগুলো নিলামই না, এইগুলো নিলেও এটাই বেরোবে, দেখি তো করে দেখি, আমি জানিও না এটা বেরোবে কিনা। তো দেখ ওরা বলেছে জিপি রেশিও বের কর, ফর্মুলা কি জিপি বাই সেলস, জিপি বাই সেলস, জিপি বাই সেলস ইনটু 100, স্যার সেল তো কত, সেল নিচে 10 লাখ আর 50,000 বাদ দিয়ে হলো 9,50,000, নিচে হবে 9,50,000, এখানে 100, জিপি কত হবে জিপি, জিপি কত বলেছে জিপি, জিপি বলেছে দেখ এই দেখ এত, জিপি কত বেরোলো, এত বেরোলো না, এত 1/6 বেরোলো, কার উপর 1/6 স্যার সেলের উপর, আর সেল কত ছিল 9,50,000, 9,50,000 1/6 কর, 9,50,000 1/6 করি, 9,50,000 উপর 6 কত হচ্ছে 1,58,333, এটাই বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে পরে, এটাই বেরোচ্ছে, ওই যে পরে বেরোচ্ছে কত বলতো 16.666%, এটা বেরোচ্ছে। দুটোই করতে পারি, যেহেতু তোর এমসিকিউ, তোকে তো করে দেখাতে হবে না, তোর এমসিকিউ করে দেখাতে হবে, তুই এটা করলেই হবে, এটা করলেই হবে, তোর এমসিকিউ করে দেখাতে হবে, এটা করলেই হবে, ঠিক আছে, বাট এটাও তোকে দেখিয়ে দিলাম কি করতে হলো 47 ওখানে। আচ্ছা দেখ 48 কি বলেছে, 48টা কি বলেছে, বলছে জিপি রেশিও বের করো, পারচেজ বলেছে, ওয়েজেস বলেছে, ক্রেডিট সেল বলে দিয়েছে, ক্যাশ সেল বলে দিয়েছে, এক্সেপ্ট করে দিয়েছে ওপেনিং স্টক, স্যালারি সব বলে দিয়েছে, ডেট পেমেন্ট বলে দিয়েছে, জিপি রেশিও বের করো, জিপি বাই সেলস ইনটু 100 লেখ, এটা লিখে লিখে কর আমার সঙ্গে, 48 এরটা কর আমার সঙ্গে লেখ, 48 লেখ, জিপি রেশিও লেখ, জিপি রেশিও লেখ, জিপি রেশিও ফর্মুলা লেখ, জিপি বাই সেলস ইনটু 100, জিপি বাই সেলস এর কথা বলিস না রে, জিপি বাই সেলস ইনটু 100, এবার নিচে লেখ সেলস, নিচে লেখ সেলস, সেলস কত ছিল বলতো অঙ্কটা 48 এর সেলস দেখতে পাচ্ছিস, এই এখানে কি তোরা দেখতে পাচ্ছিস সেল কত আছে, দেখতে পাচ্ছিস, দেখতে না পারলে বল স্যার দেখতে পাচ্ছি না, এখানে দেখ ক্রেডিট সেল, স্যার ক্রেডিট সেল লিখেছে কিন্তু টাকা আমি কিছু বুঝতে পারছি না, টাকা কোথায়, ক্রেডিট সেল টাকা লিখেছে, টাকা লেখেনি, ক্যাশ সেল টাকা লিখেছে, তাহলে দেখ ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস আমার সঙ্গে লেখ, ওয়ার্কিংস লেখ, এখানে লেখ ওয়ার্কিংস লেখ, টোটাল সেলস, ওয়ার্কিংস লেখ টোটাল সেলস, টোটাল সেল বের করার ফর্মুলা কি স্যার ক্যাশ সেলস, স্যার ক্যাশ সেলস প্লাস কি হয় স্যার ক্রেডিট সেলস, ক্যাশ সেলের সাথে ক্রেডিট সেল যোগ করে টোটাল সেলস হয়, ওকে। এবার দেখ কি বলেছে, এবার কি বলেছে কোশ্চেন পড়,
ক্যাশ সেল কত বলে দেখলি স্যার 2 লাখ টাকা, ক্যাশে লেখ 2 লাখ টাকা, ক্যাশ সেল 2 লাখ টাকা, ক্যাশ সেল 2 লাখ টাকা। ক্রেডিট সেল কি বলেছে বল, ক্রেডিট সেল, ক্রেডিট সেল কি বলেছে স্যার, ক্রেডিট সেল বলেছে 75। এই ক্রেডিট সেল কত বলেছে 75, কার 75, কার 75, টোটাল সেলের 75, টোটাল সেলের 75%, টোটাল সেল ভালো করে বুঝবি, ঐকিক নিয়ম করতে হবে ভাই, ঐকিক নিয়ম। দেখ কি করবো, দেখ ভালো করে শেখ, শোন শোন, এখানে কি লিখবো, টোটাল সেলস ইকুয়াল টু ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল, বলতে পারি ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল। তাহলে ক্রেডিট সেল বলেছে কত 75 বলেছে, ক্রেডিট সেল 75 বলেছে না, কার 75 বলেছে, তা টোটালকে 100 ধর, তাহলে এটা কত 25, ঠিক। তাহলে সিম্পল ভাবে ঐকিক নিয়ম কর। ক্যাশ সেল কত স্যার, ক্যাশ সেল 2 লাখ টাকা, ক্যাশ সেল 2 লাখ টাকা, তাহলে ক্রেডিট সেল বের করতে পারবো বল, কি করে শিখিয়েছিলাম বল, শিখিয়েছিলাম কি করে বল, 2 লাখ বাই 25 ইন্টু 75, 2 লাখ ইন্টু 3 কত, 6 লাখ টাকা, 6 লাখ টাকা বেরিয়ে গেল তোর, তোর কি ক্রেডিট সেল 6 লাখ টাকা, ক্রেডিট সেল 6 লাখ টাকা, ক্রেডিট সেল 6 লাখ টাকা, তাহলে কত হলো 8 লাখ টাকা, 8 লাখ টাকা। আমার প্রশ্ন, টুকবো পরে, আগে ভালো করে বুঝ, এই আমার দিকে, এই বোর্ডের দিকে তাকা, টুকতে দেবো, আমি পুরো অঙ্কটা করছি পরে, আগে আগে বোঝ। আমাকে ফর্মুলা কি বল স্যার, জিপি রেশিও বের করবো না, জিপি বাই সেলস ইনটু 100, সেল লাগতে হবে, সেল লাগবে, সেল অঙ্কে না ওরা ক্যাশ সেল ক্রেডিট সেল দুটোই বলেছে। তাহলে আমরা কি জানি, টোটাল সেল নিতে হয়, টোটাল সেল বের করবো না, ক্যাশের সাথে ক্রেডিট যোগ করে টোটাল সেল হয়, অঙ্কে ক্যাশ সেল 2 লাখ বলেছে, কিন্তু ক্রেডিট সেল বলেনি। ক্রেডিট সেল কি বলেছে, বলছে টোটাল সেলের 75%, টোটাল সেলে কত পার্সেন্ট, 75%, তাই তো। আমি এখানে ডাইরেক্ট করতে পারতাম, বাট তোরা ধরতে পারতি না, আমি এখানে রাফ করে দিলাম। আমরা কি জানি, টোটাল সেল বের করবো না, ক্যাশ প্লাস ক্রেডিট, ওরা বলেছে ক্রেডিট সেল 75, তা ক্রেডিট সেলে 75 লিখলাম, কার 75, টোটালের, টোটাল 100, তাহলে ক্যাশ সেল কত 25। আমার অঙ্কে ক্যাশ সেল কত বলেছে, 2 লাখ টাকা বলে দিয়েছে, এখানে লিখলাম 2 লাখ, ক্রেডিট সেল বের করবো, ঐকিক নিয়ম করবো, এখানে 2 লাখ, এখানে 25, মানে 2 লাখ বাই 25 হয়ে গেল, 2 লাখ বাই 25 ইন্টু 75, 6 লাখ টাকা, বোঝা গেল। এই 6 লাখ টাকা উপরে বসিয়ে দিলাম, লাখ টাকা হয়ে গেল, ক্লিয়ার। তারপর এবার তোরা টুকবি, আমি টুকতে দিচ্ছি, আমি টুকতে দিচ্ছি নেটওয়ার্ক, নেটওয়ার্ক, এই জায়গাটা টুক, নেটওয়ার্ক হয়, এই জায়গাটা, এই জায়গাটা বলে নিচেরটা টুক। আচ্ছা, তারপর কি বলেছিল, জিপি বেরিয়ে গেল, তাই জিপি বেরিয়ে, জিপি না সেল বেরিয়ে গেল, এবার জিপি বের করো, জিপি। তাহলে জিপি বের করার ফর্মুলাটা কি তুই নিজেও জানিস, জিপি বের করবো কি করে বল, এই বল তোরা বল, আগের অঙ্কটা করালাম জিপি, এখানে লেখ, নিচে লেখ ওয়ার্কিংস লেখ জিপি, কি রে, জিপি বের করার ফর্মুলাটা কি ভালো করে দেখ, মাথা ঠান্ডা করে বল, মাথা ঠান্ডা করে বল, জিপি বের করার আগের অঙ্কটার ফর্মুলা কি ছিল বল, সেল, লেখ লেখ, না ওরম বললিস না, মানে আমি ওই ফর্মুলাটা বলছি, কোনটা বলতো, আরে পুরো ফর্মুলাটা, এখানে ওইটা কাজে হবে না, কারণ এখানে গল্প দিয়েছে, ওপেনিং স্টক ক্লোজিং স্টকে ঝামেলা আছে, তুই এখানে কস্ট অফ গুডস সোল্ড করিস না, এই ফর্মুলাটা দেখ, দেখ সেলের সঙ্গে কি লিখলাম, সেলের সাথে যোগ করলাম কি বলতো, ক্লোজিং স্টক, তাই তো। তারপর কি লিখবো, মাইনাস কি লিখবো, মাইনাস ওপেনিং স্টক। জানিস সত্যি দেখ, এই তুই বলতে পারিস তুই অন্য কিছু, তুই ক্লোজিং স্টক লিখলি তো, তারপরে মাইনাস তুই প্রথমে পারচেসই বলে দিতে পারবি, আমি বলছি না তুই ওপেনিং স্টক বল, কেন জানিস তো, দেখ তোকে বোঝাচ্ছি কেন ওপেনিং স্টক লিখতে বললাম, দেখ এখানে কোশ্চেনটা ভালো করে পড়, এখানে বলি এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক, মানে এদিক টাকা না ছাপ, এখানে তোকে মাথায় রাখতে হবে ক্লোজিং আর ওপেনিং পাশাপাশি রাখতে হবে, এখানে যখন তুই ফর্মুলা লিখবি ক্লোজিং আর ওপেনিং পাশাপাশি রাখতে হবে, তুই এখানে সেলের সঙ্গে ক্লোজিং স্টক, তারপর যদি আগে লিখি পারচেজ, তাহলে হবে না, বুঝতে পারলি তো, তোকে মাথায় রাখতে হবে ক্লোজিং আর ওপেনিংটা পাশাপাশি রাখতে হবে, এই জন্য ওরা ওইভাবে দিয়েছে। তাহলে এখানে লিখলাম ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, মাইনাস ওপেনিং স্টক, ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিলাম, তারপর কি বলেছে, তারপর আর কি পারচেস আছে, পারচেস অঙ্কে, এই অঙ্কে পারচেস আছে, ওয়েজেস আছে, তাহলে মাইনাস করো পারচেস, মাইনাস করো পারচেস, আর মাইনাস করবো ওয়েজেস, ঠিক আছে তো। এবার এক একটা করে দেখে দেখে বসাবো, সেল কত বের করলাম আমরা, সেল, সেল কত করলো 8 লাখ না, সেলস 8 লাখ, আচ্ছা। এবার আমি এই টাকাটা লিখছি না, এখন ফাঁকা রাখছি, ঝামেলা, এখানে ঝামেলা আছে, এই এখন লিখবো না, পারচেস আর ওয়েজেস লিখবো, পারচেস আর ওয়েজেস, পারচেস ছিল তোর কত 5 লাখ, আর ওয়েজেস ছিল 1 লাখ, মাইনাস 5 লাখ মাইনাস 1 লাখ, কি বলেছে এখানে, এখানে বলে এক্সেস অফ ক্লোজিং স্টক, মানে কি বড় কে, এই লাইনে মানে কি বোঝাচ্ছিস, এক্সেস অফ ক্লোজিং ওভার ওপেনিং, বড় কে, ক্লোজিং বড় না ওপেনিং বড়, ক্লোজিং বড় ওপেনিং ছোট, তার মানে বলেছে, তার মানে স্যার এই লাইনটার মানেই হচ্ছে স্যার ক্লোজিং মাইনাস ওপেনিং বলতে পারি, বলে একই না, আমি যে এখানে সাজালাম, এখানে ক্লোজিং মাইনাস ওপেনিং করেছি, হ্যাঁ স্যার ঠিক করেছেন, এটাই করেছি। তাহলে এবার দেখ,
ওরা কত বলছে ক্লোজিং মাইনাস ওপেনিং করে কত, ক্লোজিং মাইনাস ওপেনিং কত বলেছে স্যার 10, কত 1 লাখ, কত এটা 1 লাখ টাকা, 1 লাখ টাকা। তার মানে স্যার আপনি আপনি এখানটা 1 লাখ টাকা লিখবেন, বল বুঝতে পারলি, এখানে 1 লাখ টাকা লিখবেন। ধরতে পারিস কি বলতে চাইছি ওরা, লাইনের মানে বুঝতে পেরেছিস? তাহলে ও যোগ কর 8 এর সঙ্গে 1 যোগ করে 9 লাখ, 9 লাখ থেকে 6 লাখ বাদ দেবো, 9 লাখ থেকে 6 লাখ বাদ দেবো, কত 3 লাখ টাকা, 3 লাখ টাকা জিপি, জিপি বেরোলো 3 লাখ টাকা, জিপি বেরোলো 3 লাখ টাকা। তাহলে চল, তাহলে 3 লাখ বাই 8 লাখ ইন্টু 100, 3 লাখ বাই 8 লাখ ইন্টু 100, 3 লাখ বাই 8 লাখ ইন্টু 100, 37.5%। এটা যেখানে যেখানে বাকি আছে টুকবি কি আগে উপরটা টুকে নেই, তারপর নিচেরটা দেখাচ্ছে, নিচেরটা দেখাচ্ছি, নিচেরটা করেছিস। 49 নম্বর অঙ্কটা কি বলছে, আবার জিপি রেশিও বের কর, জিপি রেশিও বলছে ওপেনিং স্টক বলে দিয়েছে, পারচেজ বলে দিয়েছে, রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন বলে দিয়েছে, ক্লোজিং স্টক বলেছে, ক্রেডিট সেল বলেছে, আর সাইজ মানে এটা কি বলছে, এটা মানে হচ্ছে কি বলতে 3 গুণ, এটাকে বলে 3 টাইমস, মানে বলে না ডবল, টুয়াইস, সাইজ, এটা 3 গুণ, এটা মানে 3 টাইমস, এটাকে বলা হয় 3 টাইমস, বুঝলি তো, এই লাইনটা মানে 3 গুণ, মানে তোর অঙ্কে ক্যাশ সেল যত বেরোবে তার 3 গুণ হবে ক্রেডিট সেল। ক্যাশ সেল যদি 10 টাকা বেরোয়, ক্রেডিট সেল হবে 30 টাকা, ঠিক আছে তো? আচ্ছা, ক্রেডিট সেল হবে 3 লাখ টাকা, বল। খুব সুন্দর অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, তোকে এক একটা করে লেখ, ফর্মুলা লেখ, 49 নম্বর অঙ্কটা লেখ, 49 নম্বর অঙ্কটা লেখ, ফর্মুলা কি জিপি রেশিও, লেখ জিপি রেশিও, ফর্মুলা কি জিপি বাই সেলস ইনটু 100, জিপি বাই সেলস ইনটু 100, জিপি বাই সেলস ইনটু 100। এবার দেখি সেল কি, এখানে আমরা কি কোশ্চেন পড়ে সেল বুঝতে পারছি, কোশ্চেন পড়ে কি সেল বুঝতে পারছি না, সেইভাবে বুঝতে পারছি না, তাহলে সেলের ওয়ার্কিংস করতে হবে, সেলের ওয়ার্কিংস করতে হবে। লেখ এখানে সেলস, এখানে লেখ সেলস, ফর্মুলা কি স্যার ক্যাশ প্লাস ক্রেডিট, ক্যাশ প্লাস ক্রেডিট। কি বলেছে এখানে, কি বলেছে স্যার, এখানে বলেছে, এখানে বলেছে, এখানে বলেছে ক্রেডিট সেল 3 লাখ, ক্রেডিট সেল 3 লাখ, তাই তো, ক্রেডিটে 3 লাখ লিখতে পারি, বল ক্রেডিটে 3 লাখ লিখতে পারি। ওরা কি বলেছিল বলতে পারবি, ক্যাশ সেল যত ক্রেডিট সেল তার 3 গুণ, মনে পড়ছে? তাহলে ক্যাশ সেল কত, ক্রেডিট সেল যদি 3 লাখ হয় তাহলে ক্যাশ সেল কত হওয়া উচিত, 1 লাখ টাকা। কি তুই বুঝতে পারিস নি, বুঝতে পারিস তুই, হ্যাঁ মাথা খারাপ। ক্যাশ সেল ক্রেডিট সেল বলে 3 লাখ, না ক্রেডিট সেল 3 লাখ বলেছিল, এই যে ক্রেডিট সেল 3 লাখ টাকা, ক্রেডিট সেল 3 লাখ টাকা বলেছে, ক্যাশ সেল যত ক্রেডিটটা 3 গুণ, তাহলে ক্রেডিট যদি 3 লাখ হয় তাহলে ক্যাশ কত ছিল 1 লাখ, 1 লাখ, তাহলে কত হলো, এটা যোগ করে 4 লাখ টাকা হলো, ভালো পয়েন্ট দিয়েছিল, এই পয়েন্টটা ভালো দিয়েছিল, 4 লাখ। তাহলে সেল কত লিখবো, এখানে 4 লাখ লিখে দেয়, সেল 4 লাখ ইন্টু 100, জিপি বের করবো, ঠিক আছে? ক্লিয়ার হলো, জিপি বের করবো এবার, বল জিপি বের করার ফর্মুলা তোরা জানিস, এই মাত্রই বললাম, জিপি বের করার ফর্মুলা কি স্যার, সেল, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক মাইনাস পারচেস লিখবো না, মাইনাস নেট পারচেস লিখ, এই অঙ্কে নেট পারচেস কেন জানিস, দেখ দেখ ভালো করে দেখ, নেট পারচেস কেন লিখলাম, এই দেখ এখানে পারচেস 2,60,000 আর রিটার্ন, এই রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন, মানে কত হবে 2,50,000, বুঝতে পেরেছিস? এতক্ষণ সেল রিটার্ন বলছে, এখানে পারচেস রিটার্ন বলেছে। আচ্ছা আর কিছু বলেছে না, আর কিছু বলেনি, তাহলে নেট পারচেস এবার ভ্যালু গুলো একটা করে বসাবো। সেল কত ছিল বলো, সেল 4 লাখ, দেখে দেখে বল, আচ্ছা তোরা তো দেখে বলতে পারবি না, বলছি সেল 4 লাখ প্লাস সেল 4 লাখ, ক্লোজিং স্টক কত ছিল, ক্লোজিং স্টক কত ছিল 30,000, ক্লোজিং স্টক 30,000 টাকা, 4 লাখ যোগ 30,000 মাইনাস ওপেনিং কত ছিল, ওপেনিং স্টক 50,000, লেখ ওপেনিং স্টক 50,000, ওপেনিং স্টক 50,000, নেট পারচেস কত ছিল, নেট পারচেস দেখ, নেট পারচেস এই দেখ, পারচেস ছিল 2,60,000 আর রিটার্ন ছিল 10 মানে 2,50,000, নেট পারচেস ছিল 2,50,000, টোটাল কর 4,30,000, 4,30,000 থেকে 3 লাখ বাদ দে মানে 1,30,000, ঠিক করলাম, যোগ বিয়োগ দেখি তো, 4 লাখ এর সাথে 30,000 যোগ করলে 4,30,000, 4,30,000 থেকে 50 আর 2 লাখ বাদ দিলে 3 লাখ টাকা, 4,30,000 থেকে 3 লাখ বাদ দিলে 1,30,000, ঠিক করেছি 1,30,000 দেখাচ্ছি, আমি এখানে করে নি, তারপর তোকে দেখাচ্ছি। 1,30,000 বাই 4 লাখ ইন্টু 100, 1,30,000 বাই 4 লাখ ইন্টু 100 কত হচ্ছে 32.5%, 32.5%, 32.5%, নে নিচের পোর্শনে টুকবি, টুকে নে এটা। আচ্ছা হয়ে গেল, আজকে লাস্ট অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক করাবো কত, 49 হয়ে গেল 50 নম্বর,
শোন 50 নম্বর কি বলেছে এখানে, কথা বলিস না, একটু শুনে নে একটু। অপারেটিং রেশিও বের করতে, অপারেটিং রেশিও বল। এই তোরা তো বলছিলি আমাকে, বল অপারেটিং রেশিও বের করার ফর্মুলা বল, এটা বল, কেউ একজন বল অপারেটিং রেশিও বের করার ফর্মুলা বল, অপারেটিং রেশিও বের করার ফর্মুলা বল। পাতা উল্টাতে হবে না, শোন না, অপারেটিং রেশিও বের করার ফর্মুলা আমি কি বলেছিলাম, আজকে যা করাচ্ছে কি রেশিও, সব প্রফিটেবিলিটি রেশিও। আর প্রফিট রেশিও কিসের উপর বেস করে হয়, সেলের উপর হয়। তাহলে অপারেটিং রেশিও বের করার ফর্মুলা কি, নিচে তো সেল হবে, উপরে কি হবে অপারেটিং, বল বল অপারেটিং কি, কস্ট, অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট, লাইক অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। এবার অপারেটিং কস্টের মধ্যে দুটো আইটেম থাকে, বলেছিলাম কি বলেছিলাম, কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেস। দেখ তো এখানে আছে কিছু নাকি আমাকে আবার খাটাবে, আমাকে খাটাবে, দেখ তো এখানে বলছে অপারেটিং এক্সপেন্সেস বলে দিয়েছে, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বলেনি, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বলেনি। তাহলে এখানে লিখি কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে, ডিভাইড বাই সেল। সেল বলেছে অঙ্কে, অঙ্কে কি সেল বলেছে, দেখ সেল বলেছে অঙ্কে, হ্যাঁ স্যার সেল বলেছে 10 লাখ টাকা, সেল 10 লাখ টাকা বলে দিয়েছে, ঠিক আছে, সেল 10 লাখ টাকা বলে দিয়েছে ইনটু 100। আচ্ছা স্যার কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করবেন, আরে বেকার জিনিস, কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবি না তুই, কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবি না, বলতো মুখে মুখে বল দেখি, এখানে কেউ একজন বল, সাহায্য কর। এদিকে কি বলেছে বল, প্রফিট কত হবে 20%, কার উপর 20%, সেলের উপর, মানে কত, সেলের উপর 1/5, সেলের উপর 1/5 হলে, সেলের উপর 1/5, তাহলে সেল কত 10 লাখ, 10 লাখের 1/5 তাহলে কত হয় 2 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা সেল, 2 লাখ টাকা প্রফিট, তাহলে কস্ট কত 8 লাখ টাকা, 8 লাখ টাকা, 8 লাখ টাকা কস্ট। স্যার পরে দেখাবেন না, পরে দেখাবো, করে আগে অ্যান্সার করি। 8 লাখ প্লাস অপারেটিং এক্সপেন্স কত ছিল বল, অপারেটিং এক্সপেন্স কত ছিল স্যার, অপারেটিং এক্সপেন্স ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকা ছিল, 8 লাখ আর যোগ 1 লাখ 9 লাখ, 9 লাখ বাই 10 লাখ ইনটু 100 মানে 90%, মানে 90% হয়ে গেল। আচ্ছা স্যার, স্যার করুন কস্ট অফ গুডস সোল্ড বের করে দিন, পারবো না করতে, কস্ট অফ গুডস সোল্ড সিওজিএস ফর্মুলা কি, সিওজিএস ফর্মুলা কি বল স্যার, সেলস, স্যার সেলস মাইনাস জিপি, সেলস মাইনাস জিপি, আচ্ছা সেলস মাইনাস জিপি, ঠিক আছে। আচ্ছা এইভাবে করবো কেন, তো তোরা বলবি এইভাবে, তোরা বলছিলি এইভাবে করবো না, তোরা বলছিলি এইভাবে করবো না, তোরা বলছিলি স্যার এখানে লিখুন কস্ট, এখানে লিখুন সেলস, এখানে লিখুন সেলস। তাহলে কত ছিল ফর্মুলা, বলেছিল প্রফিট ছিল 20%, সেলের উপর 20%, মানে এখানে 20% মানে 1/5, সেলের উপর 1/5 হলে কস্টের উপর 1/4, কস্টের উপর 1/4। আচ্ছা প্রফিট কত হচ্ছে, প্রফিট স্যার প্রফিট, সেল তো ছিল আপনার কত 10 লাখ, মানে কত ছিল সেলস, সেল কত ছিল বল, সেল স্যার সেল তো ছিল 10 লাখ টাকা, স্যার সেল ছিল 10 লাখ টাকা, 10 লাখ টাকা তার উপর 1/5 মানে কত 2 লাখ টাকা, 2 লাখ টাকা প্রফিট। তাহলে কস্ট কত বল, কস্ট কত, স্যার কস্ট তো সেল থেকে প্রফিট বাদ দিলেন কস্ট হয়ে যাবে, সেল ছিল 10 লাখ আর প্রফিট ছিল 2 লাখ, তাহলে কস্ট কত 8 লাখ। তাহলে বুঝতে পারলি 8 লাখ টাকা বেরোলো, এখানে 8 লাখ টাকা বেরিয়ে গেল, তাহলে পুরো পাঠ করিয়ে দিলাম, আজকে 50 অব্দি করালাম, কত থেকে আরম্ভ করেছিলাম আজকে বল, 37 থেকে, কিছু জিজ্ঞেস করছিস, 37 থেকে 50 করে দিলাম, বাকিগুলো নেক্সট ডে করবো, শেষ।